আজ পাপিয়াকে বরপক্ষ দেখতে আসবে। পছন্দ হয়ে গেলে আজই এঙ্গেজমেন্ট। বরপক্ষ চাইলে আহত হবার সম্ভাবনা। সকাল থেকেই পাপিয়ার চেহারা ঘষা মাজা চলছে। পার্লার থেকে ফেসিয়াল করে এসেছেন, পুরোটা বিকেল এসে ছেড়ে ঘুমিয়ে থেকেছেন, কারণ ওতে চোখ দুটো একটু ফোলা ফোলা একটা ভাব আসবে। পাপিয়ার চোখের নিচটা একটু গর্তের ভেতর বসা বলে ওকে একটু গ্রোমিং দেখায়, সে কারণে চেহারা খুঁট থাকতে পাপিয়ার চেষ্টার অন্ত নেই। চেহারে কাঁচা হলুদ লাগাবে বলে বসে আছে সে, এখনো গোসল করেনি ও। পাপিয়া চেঁচিয়ে তার মাকে ডাকলো, মা। পাপিয়ার মা সাহেলা বেগম রান্নাঘরে মহাব্যস্ত। সন্ধ্যাবেলা বরপক্ষের 15 লোক আসবে। পাপিয়ার মা মোটামুটি 20 জনের মতো আয়োজন রেখেছেন। আজকের সন্ধ্যাটা নিয়ে তিনি খুবই উত্তেজিত এবং আশাপালি বহু কষ্টে এই সম্বন্ধটা জোগাড় করেছেন তিনি। পাপিয়ার ছোট বোন সামিয়ার বান্ধবী মিতুর মা এনেছেন এই সম্বন্ধটা। ছেলে ব্যবসা করে, ঢাকা নিজেদের বাড়ি আছে। ব্যবসার কাজের মাঝে মধ্যে দেশের বাইরে যেতে হয়। পাপিয়া মায়ের খুব মনে ধরেছে সম্বন্ধটা। তিনি খুব চাচ্ছেন পাপিয়ার সম্বন্ধটা যেন এখানেই হয়ে যায়। বরপক্ষকে খুশি করতে তিনি খাবারের যে আয়োজন করেছেন তা বিয়ে বাড়ির খাবারকেও হার মানাবে। 24 রকমের নাস্তা আর ফলের ব্যবস্থা তো আছেই। রাতের খাবারে রয়েছে খাসির কাচ্চি, বিরিয়ানি, রোস্ট, টিকিয়া, শামি কাবাব, আলু বকরার চাটনি, বোরহানি, সাথে ডেজার্টে ও সফট ড্রিঙ্কসের সাথে দই আর রাবড়ি। রান্নাঘরে তিনি এমনিতেই ঘেমে নিয়ে উঠেছেন। এর মধ্যে আমার মেয়ের চিৎকার। বাধ্য হয়ে তার পাশে কাজ করতে থাকা প্রিয়াকে বললেন, প্রিয়া, যা তোমা, হলুদের বাটিটা তোর পাপিয়া আপুকে দিয়ার। প্রিয়া পাপিয়ার চাচাতো বোন। প্রিয়ার বাবা মা মারা যাবার পরে থেকে প্রিয়া চাচার সংসারের মানুষ। প্রিয়ার চাচা মিজানুর রহমান যথেষ্ট স্নেহ করেন প্রিয়াকে। তার 2 মেয়ে পাপিয়া আর সামিয়ার মতোই প্রিয়াকেও নিজের মেয়ে বলেই মনে করেন। প্রিয়ার নিজেও কাজে বেশ দক্ষ আর চটপটে। পাপিয়ার মা সব কাজে তাই প্রিয়ার উপরই বেশি ভরসা করেন। প্রিয়া গোল গোল করে কোপ্তা বানিয়ে ডুবো তেলে ভাজছিল। চাচির কথা শুনে হাত ধুয়ে চুলোর আঁচ কমিয়ে কাঁচা হলুদের বাটিটা নিয়ে বেরিয়ে গেল। যাবার আগে অন্যটা খুলে ভালোভাবে মাথা ঢেকে পরে নিল। প্রিয়ার এই আরেক বৈশিষ্ট্য, সে যথেষ্ট পর্দা মেনটেন করার চেষ্টা করে। এতে সালেহা বেগম খুশিই হন, কারণ এর আগের বার প্রিয়ার কারণে পাপিয়ার একটা ভালো বিয়ের সম্বন্ধ হাতছাড়া হয়ে গেছে। ছেলে খাবার খেয়ে বেসিনে হাত ধুতে গিয়ে প্রিয়াকে দেখে ফেলে ভেতরের বারান্দায়। ব্যাস ফিরে গিয়ে মার কানে কানে বলে দিল মেয়ের ছোট বোনকে পছন্দ হয়েছে। পাপিয়া বুঝে গেলেন ওরা প্রিয়ার কথা বলেছে, কারণ সামিয়া সেদিন বাসায় ছিল না। তিনি ছেলে পক্ষকে সোজা মানা করে দিলেন যে প্রিয়া এখনো ছোট, তাই ওর বিয়ে দেবার কথা ভাবছেন না তারা। ছেলেরা কদিন খুব ঘোরাঘুরি করেছিল, কিন্তু সালেহা বেগম কানে তুলেননি। তাছাড়া প্রিয়া তার ডান হাত, ও চলে গেলে তার এত বড় সংসার কে সামলাবে। ড্রয়িং রুমে গুছিয়ে প্রিয়া রান্নাঘরে চলে এলো। চাচি আজ তাকে রান্নাঘরে থাকতে বলেছেন, ড্রয়িং রুমের আশেপাশেও যেতে নিষেধ করেছেন। সালেহা বেগম গোসল সেরে কর্পোরের নতুন কাপড় পরেছেন। সামিয়াও সুন্দর একটা 3 পিস পরেছেন। কেবল প্রিয়ারই কাপড় বদলানো হয়নি, সে পোলাও চড়িয়েছে মাত্র। এখন সামনে থাকতে হবে, এদিক সেদিক গেলে চাচি তাকে আস্ত রাখবেন না। সন্ধে পার হয়ে গেছে, অথচ মেহমানদের আসার কোনো খবর নেই। প্রিয়ার কোমর ব্যথা করছে। সে পোলাও দমে দিয়ে চাচিকে বলে প্রিয়া নিজের ঘরে চলে এলো। ঘামে ভেজা কাপড় বদলে অজু করে নামাজ পড়লো, তারপর চুপ করে শুয়ে রইল। প্রিয়ার নিজের ঘর বলতে 8 ফিট বাই 10 ফিটের একটা রুম। এটাকে রুম না বলে স্টোর রুমই বললেই ঠিক হবে। এক পাশে একটা ছোট খাট ফেলা হয়েছে, আর এক কোণে পুরনো একটা আলমারি। তার পাশে রাজ্যের যত টিন, ড্রাম, চালের বস্তা দিয়ে গুদাম বানিয়ে রাখা হয়েছে। প্রিয়ার তাতে দুঃখ নেই। শোবার মতো একান্ত নিজের একটা জায়গা আর নামাজের পাটি বিছানোর জায়গাটুকুর জন্য যথেষ্ট। এর বেশি আশাও করে না সে। অন্তত এই রুমটাতে ওর প্রাইভেসি তো আছে, নিজের মতো করে একটু দম নিতে পারে। এই আলহামদুলিল্লাহ। 9টার দিকে মেহমান এলো। প্রিয়া জানে এখন আর ডাক পড়বে না ওর। খাবার লাগানোর সময় হলে একবার চাচি আসবে আর বলবে, খাবার বেড়ে বুয়ার হাতে দিয়ে টেবিলে পাঠিয়ে দে। প্রিয়া নিশ্চিন্ত মনে একটা বই খুলে তাতে মন দিল। আইএসসি পাশ করার পর আর পড়াশোনা করা হয়নি বটে, কিন্তু গল্পে বই পড়ার নেশা আজও ছাড়তে পারেনি প্রিয়া। টুংটাং গ্লাস প্লেটের শব্দ আসছে, এমন সময় ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ এলো। তার সাথে সাথে ছোট্ট বাচ্চা তার সরে চিৎকার। বিছানায় শুয়ে শুয়ে সব শুনছে প্রিয়া। চোখটা প্রায় লেগে এসেছিল, তখনই চাচি এসে দরজায় টোকা দিলেন। প্রিয়া লাফ দিয়ে উঠে দরজা খুলল। চাচি খাবার বেড়ে বুয়াকে দিয়ে পাঠাতে বললেন। চাচিকে বেশ বিরক্ত মনে হলো, একা একাই গজগজ করছেন। প্রিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? আরে এক বান্দর পিচ্ছিরে নিয়ে আসছে, গ্লাস ভেঙে পানি টানি ফেলে একাকার।
ওর দাদুও সামলাতে পারছে না, বড্ড জেদি। ওর আম্মু কি করে? বাচ্চাটাকে নিয়ে সরে গেলেই তো হয়। আরে না, বাচ্চাটা নাকি মানি দাদির সাথে এসেছে। নে, তাড়াতাড়ি খাবারগুলো পাঠিয়ে দে, সুন্দর করে সাজিয়ে দিস। বলে চাচি ব্যস্ত হয়ে চলে গেলেন। পিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। আহা, এতটুকুন বাচ্চা। পিয়ার নিজের মানে, ও জানে মা না থাকার কি কষ্ট। বাচ্চাটা সম্ভবত কাউকে ঠিকঠাক মতো খেতে দিচ্ছে না। চাচি বুয়ার কোলে দিয়ে ওকে বাইরে পাঠালেন। বুয়া এটা ওটা বলে তাকে বোলানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চা এমন ভাবে শরীর মোচড়াচ্ছে যে কোল থেকে পড়েই যাবে। পিয়া কান্নার শব্দ শুনে রান্নাঘর থেকে উকি দিল। আহারে, ছোট্ট মিষ্টি বাচ্চাটা কেঁদে লাল হচ্ছে। ওর কান্না দেখে পিয়া আর থাকতে পারল না, দ্রুত এগিয়ে এসে কোলে নিল। বাচ্চাটা চিৎকার করতে যাবার আগে এক ঝলক পিয়ার দিকে তাকালো। পিয়া ওর দুগালে চুমু দিয়ে নিজের ঘরে নিয়ে এলো। তারপর ওকে শূন্যে উঁচু করে ধরে চারপাশ ঘোরালো। কি মজা, দেখো আমরা উড়ছি। বাচ্চাটা মজা পেয়ে চুপ হয়ে গেল। প্রিয়া হায়রান হয়ে থেমে গেলেই বলে। প্রিয়া 2-3 বার করে বলল, এবার রেস্ট। বাচ্চা কাঁদো কাঁদো মুখ করতে প্রিয়া দ্রুত বলল, আরেকটা নতুন খেলা খেলবো। বাচ্চাটা ছোট ছোট দাঁত বের করে হাসি দিয়ে প্রিয়ার কোলে উঠে বসলো। সাজেদা হাই খেতে খেতে উদ্বিগ্ন হয়ে বললেন, আমাদের প্রিয় কোথায়? কোনো শব্দ পাচ্ছি না যে। সালেহা ব্যস্ত হয়ে বললেন, একদম ভাববেন না আপা, আমাদের বুয়ার কোলে আছে, খেলছি। সাজেদা নিশ্চিত হতে পারলেন না, বারবার বাইরে তাকাচ্ছেন। বৌমা মারা যাবার পর থেকেই তার একমাত্র ছেলে আর নাতনির চিন্তা তাকে বুড়ি বানিয়ে দিচ্ছে। এর মধ্যে নাতনিটা প্রচন্ড জেদি হয়ে উঠেছে। সাজেদা ছাড়া ওকে কেউ সামলাতে পারেন না। সাজেদার বয়স হয়েছে, বাচ্চা সামলাতে তিনি বেশ হিমশিম খান। সবাই বলে ছেলেকে আবার বিয়ে করিয়ে দাও, কিন্তু বললেই তো আর হয় না। বৌমা মারা যাবার পর থেকে তার হাসি খুশি ছেলেটা কেমন চুপচাপ আর গম্ভীর মেজাজি হয়ে গেছে। এর মধ্যে বাচ্চাটা তো জেদি আছেই। কোনো মেয়ে এসে তার নাতনিকে আপন করে নেবে আর তার ছেলের মুখে হাসি ফোটাবে। কোথায় পাবেন তিনি এমন মনের মতো মেয়ে? সাজেদা হক ঠিক মতো খেতে পারলেন না, চেয়ার ছেড়ে উঠে পড়লেন। চারপাশে নাতনিকে খুঁজতে লাগলেন। ঘর ভর্তি মানুষ, সবাই ব্যস্ত। নতুন বইয়ের ছবি তোলা নিয়ে সাজেদা বুয়াকে পেয়ে জিজ্ঞেস করলেন, এই বুয়া, আমার নাতনি কই? তোমার কোলে না ছিল? না খালাম্মা, বাবু তো ওই গরিব প্রিয়া আপার কাছে। সাজেদা ব্যস্ত সমস্ত হয়ে এগিয়ে গেলেন। খিলখিল হাসির শব্দ শুনে তিনি কিছুটা ইতস্তত করে ঘরের কপাটটা ফেলে দিলেন। ভেতরের দৃশ্য দেখে তার মন জুড়িয়ে গেল। একটা মেয়ে তার নাতনিকে নিয়ে পুরো ঘর ঘুরে ঘুরে খেলছে। ওকে দোলা দিচ্ছে, উঁচু করছে, নিচু করছে, মুখ দিয়ে শব্দ করে গাড়ি চালাচ্ছে। আর তার যেদিন নাতনি কুটকুট করে হেসে হুটোপুটি খাচ্ছে। সাজেদা নিজের অজান্তেই হেসে দিলেন। তাকে দেখে মেয়েটা থেমে গেল, লজ্জা পেয়ে সালাম দিল। সাজেদা অবাক হয়ে ভাবলেন, এই মেয়েটা কে? বাহ, ভারী মিষ্টি তো দেখতে। সাথে সাথে তার মনে একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল, মেয়েটাকে আমার স্বাদের পাশে বেশ মানাবে। সাজেদা হাসি মুখে এগিয়ে গেলেন, নাতনিকে ডাকলেন, এসো দাদুমণি। তিনি অবাক হয়ে দেখলেন তার নাতনি মেয়েটার কোল থেকে আসতে যাচ্ছে না। মেয়েটার কোলে সিটে আছে। মেয়েটা মুচকি এসে বলল, কিছুক্ষণ থাক আন্টি, যাবার সময় বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিব। সাজেদা প্রিয়ার মাথায় একবার হাত বুলালেন। তার তখনই তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যেভাবেই হোক এই মেয়েটার সাথেই তার শারদের বিয়ে দেবেন তিনি। পাপিয়ার বিয়ে এখানেই ঠিক হয়ে গেল। পাপিয়ার মায়ের খুশি আর ধরে না। পাপিয়ার শাশুড়ি মাজেদা বেগম বউয়ের গলায় চেন পরিয়ে দিলেন। মাজেদা বেগমের বড় বোনই হলেন সাজেদা হাই। মাজেদা বেগম যে কোনো ব্যাপারে বড় বোনের সাথে পরামর্শ করে নেন। বলতে গেলে বড় বোন আর বড় বোন জামাই তার অভিভাবক। এছাড়াও বড় বোন সাজেদা হাই এর ছেলে সারেদের সাথেই তার ছেলের ব্যবসার লেনদেন। টাকা পয়সা দিয়েও সাজেদা হাই বোনকে প্রচন্ড সাহায্য করেন। এর কারণে আজ ছেলের এঙ্গেজমেন্টের দিন সাজেদা হাইকে বলে কয়ে জোর করে নিয়ে এসেছেন মাজেদা বেগম। মাজেদা জানেন যে মাত্র কয়েক মাস আগে সাজেদা আপার ছেলের বউটা বাচ্চা হতে গিয়ে মারা গেছে। তারপর থেকে একমাত্র নাতনি প্রিয় তার একমাত্র ছেলে শারদকে নিয়ে বড় আপার পেরেশানি শেষ নেই। এদিকে তার নিজের ছেলে আরমানের বিয়ের তারিখ ঠিক হবে আজকে। আপা দুলাবাইকে ছাড়া তো মাজেদা এটা করতেই পারবে না। কিন্তু পুরো অনুষ্ঠান প্রিয় হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল। শেষ দিকে এসে মাজেদা দেখলেন সব ঠান্ডা। সাজেদা আপাও হাসি মুখে সবার সাথে কথা বলছেন দেখে মাজেদার ভালো লাগলো। বাচ্চাটা হয়তো খেলার সাথী পেয়েছে। হঠাৎ সাজেদা হাই ছোট বোন মাজেদাকে ইশারায় ডাকলেন। মাজেদার সাথে সাথে উঠে এলেন। বলো আপা। সাজেদা ওর কানের কাছে মুখ নিয়ে বললেন, এই তোর নতুন ব্যয়ের বাসার ভেতরের রুমে একটা
সুন্দর মতো মেয়ে দেখে এসেছি। মেয়েটা কে রে? একটু খোঁজ নে তো। মাজেদা বুঝতে পেরে মাথা ঝাঁকালেন। দাঁড়াও আপা, খবর বের করছি। মাজেদা পাপিয়ার মা সালেহা বেগমকে ডেকে এক কোণে নিয়ে গেলেন। আপা, একটু কথা আছে। সালেহা কিছুটা ঘাবড়ে গেলেন। আবার কি হলো? এরা মদ বদলে ফেললো না তো? বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন তিনি। জি আপা, বলেন। আপনাদের বাসায় আপনার সাথে আর কে কে থাকেন? এই তো আমার স্বামী, আমার 2 মেয়ে আর কাজের বুয়া। ও না না, ঠিক আছে। বলে মাজেদা বেগম হেসে চলে এলেন। বড় বোনের কাছে এসে বললেন, কাকে দেখছো আপা? আমাদের বউরা 2 বোন আর বেয়াই বেন, এক কাজের বুয়া। ওর ছোট বোন সামিরার কথা বলছো নাকি? আরে না না, সামিরাকে তো এখানে সারাক্ষণ ভেতরের রুমে একটা মেয়ে আছে, এদিকটায় সে আসেইনি। আমার প্রিয় ওই মেয়েটার সাথেই খেলেছে। সে যে কোনো কাজের বুয়া না, দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের মেয়ে। তোর বেয়ানকে জিজ্ঞাসা কর না, কাকে এত ঘটা করে লুকিয়ে রেখেছে। মাজেদা এবার বুঝতে পারলেন বিষয়টা। তিনি অন্য কৌশল অবলম্বন করলেন। বুয়াকে ইঙ্গিতে ডাকলেন। বুয়ার সাথে সাথেই এলো। জি খালাম্মা, ডাকছেন? আমাদের বাচ্চাটা কার কাছে দিয়েছো? ও প্রিয়া আপুর কাছে। প্রিয়া? সে কি হয় তোমার বেগম সাহেবা? খালাম্মার কিছু হয় না, হে খালুজানের ছোট ভাইয়ের মাইয়া। হেরা তো বাচ্চাই নাই, প্রিয়া আপুর খালাজানের কাছেই থাকে। যা জানার জানা হয়ে গেছে মাজেদার। বড় বোনকে গিয়ে কানে কানে সমস্ত কথা জানালেন তিনি। সাজেদা হাই মাথা নাড়লেন। ঠিক আছে। যাবার সময় হলো। সাজেদা নিজে উঠে গিয়ে প্রিয়কে আনতে গেলেন। এই বাহানায় মেয়েটার সাথে আরেকবার দেখাও হবে, কথাও বলা যাবে। দরজায় নক করলেন সাজেদা। খোলাই ছিল, কোনো সারা শব্দ নেই। একটু কেসে দরজাটা ধাক্কা দিয়ে খুলে উকি দিলেন। প্রিয় সোনা, তুমি কোথায়? ঢুকে দেখলেন মেয়েটা বিছানায় শুয়ে আছে। প্রিয় ওর বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সাজেদা একটু বড়সড় ধাক্কা ফেলেন। আজ তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারলেন প্রিয়র জেদটা মায়ের অভাব থেকেই হয়েছে। বিগত 2 ঘন্টা ধরে সে এই ছোট্ট রুমটাতেই মেয়েটার সাথে আছে, অথচ কান্নাকাটি নাই। সাজেদার চোখে পানি চলে এলো। কাছে গিয়ে আস্তে করে প্রিয়ার কাঁধে মৃদু ঝাঁকুনি দিলেন। এই যে মামনি, ওঠো। প্রিয়া চমকে চোখ মেলল, তারপর লজ্জিত হেসে বলল, ও আন্টি, আপনি? বলে প্রিয়াকে আস্তে করে সাজেদা হাইয়ের কোলে দিয়ে দিল। প্রিয়াকে কাঁধে নিয়ে সাজেদা হাই প্রিয়ার থুতনি ধরে নাড়া দিলেন। কি নাম তোমার মা? জি, প্রিয়া। তা তুমি এলে না যে সামনের ঘরে? প্রিয়া কি বলবে ভেবে পেল না, কেবল হাসলো। সাজেদা মনে মনে কিছু একটা আশ করে নিলেন। এমন সময় পেছন থেকে হন্তদন্ত হয়ে সালেহা বেগম এলেন। প্রিয়ার সাথে সাজেদা হাইকে কথা বলতে দেখে তিনি কিছুটা থতমত খেলেন। আরে বড় আপা, আপনি এখানে? সবাই আপনাকে খুঁজছে, চলুন। সাজেদা হাই এবার সালেহা বেগমকে ধরলেন। আপা, এই মেয়েটা কে? ওর সাথে তো পরিচয় করালেন না, একেবারে লুকিয়ে রেখেছেন। আরে না না, সালেহা ফাঁকা হাসি হাসলেন, বললেন, ও এমনই, কারোর সামনে একদমই যেতে চায় না। বাইরে গেলেও বোরখা নিকাব পরে তারপর চাই। তাই আমিও ওকে বিরক্ত করি না। হে হে। যাই হোক আপা, যেদিন আপনারা মাজেদার বাসায় যাবেন সেদিন কিন্তু ওকে অবশ্যই নিয়ে যাবেন। জি, চেষ্টা করব। চেষ্টা না আপা, ওকে নিয়ে যাবেন। সাজেদা অনুরোধ করলেন না, যেন আদেশ করলেন। তারপর প্রিয়ার দিকে ফিরে বললেন, এই যে মেয়ে, তুমি যাবে কিন্তু, ঠিক আছে? সবাই চলে গেল। সালেহা নিজে ঘরে এসে গা এড়িয়ে দিলেন। মহা ধকল গেছে তার উপর দিয়ে। যদিও রান্না বান্না সহ বেশিরভাগ কাজই প্রিয়া করেছে, তবুও ওনার পা দুটো ব্যথায় টনটন করেছে। এর মধ্যেই আরেক ঝামেলা বাঁধল। পাপিয়ার খালা শাশুড়ি প্রিয়াকে নিয়ে যেতে বলে দিল। কি মতলব কে জানে? সালেহা ভাবতে লাগলেন। কি বললে কি উত্তর দিবে? যদি বিয়ের সাথে নিয়ে কিছু বলেন, তবে এমন কিছু বলতে হবে যেন তিনি মাইন্ড না করেন। হাজার হোক, এটা আমার মেয়ের হবু খালা শাশুড়ি। পাপিয়ার হবু শাশুড়িকেও দেখেছেন বড় বোনকে হুজুর হুজুর করে কথা বলতে, তাই সেরকম কিছু বলবে খুব সাবধানে কথা বলতে হবে। মুখের উপর মানা করা যাবে না। কি বলা যায় ভাবতে লাগলেন সালেহা বেগম। ওদিকে প্রিয়া বুয়াকে নিয়ে পুরো ঘরদোর ঝেড়ে পরিষ্কার করে ফেলেছে। সালেহা বেগম এসে প্রিয়াকে অর্ডার দিলেন,
রান্নাঘরে খাবার দাবার কি আছে দেখে সব বোল বাটিতে ঢেলে ফ্রিজে ঢোকা। বুয়াকে দে, তুই নিজেও খেয়ে নে যা। প্রিয়া চলে গেল। বুয়া ওর পিছন পিছন যেতে নিলে সালেহা ওকে ডাকলেন। এই হনুফা শোন, এদিকে আয়। জি খালাম্মা। মেহমান প্রিয়ার ঘরে গেল কি করে? প্রিয়া বের হয়েছিল? মা খালা, আমি হেগো বাবুটারে নিয়ে হাঁটতে হাঁটতে প্রিয়াপুর ঘরে কাছে গেছি। হে জ্বালানি জ্বালাইছিল মাইয়াটারে। হয়েছে, একটা বাচ্চাও রাখতে পারিস না, ওইটাও প্রিয়ার কাছে দেয়া লাগে। যা এখান থেকে। আমি কি করবো বাচ্চা না মারলে? বলে মুখ ঝামটা দিয়ে চলে গেল হনুফা। সালেহা কিছু বললেন না। বেশি কিছু বললে কাজ ছেড়ে দেবার হুমকি দেবে। এমনিতেই আজ তো লোক পাওয়া মুশকিল। রাতে শুতে গিয়েও ভাবনা কিছু ছাড়ছে না সালেহার। বিয়ের কথা বললে কি বলবো, যত সব পছন্দ করেছিলে স্বামীয়াকেই করতে। মেয়েটা পার্লার থেকে এত সুন্দর করে সেজে এসেছে, অথচ ওকে চোখে পড়লো না। পড়লো কি না? হঠাৎই মাথায় বুদ্ধিতে এলো। সালেহা মুস্কি হেসে কিছুটা নিশ্চিন্ত হলেন। হ্যাঁ, বিয়ের কথা বললে সোজা বলে দিব, ওর বিয়ে ঠিক হয়ে আছে। পাত্র বিদেশে থাকে, এলেই বিয়ে হবে। প্রিয় সেই যে ঘুমিয়েছে, এক ঘুমে রাত কাবার। রাতে কেবল ঘুমের মাঝে ওকে একটু ফিডার খাইয়ে দিয়েছেন সাজেদা। নাতনির মুখের দিকে তিনি যতবারই তাকাচ্ছেন ততবারই প্রিয়ার ব্যাপারে তার মন স্থির সিদ্ধান্তে চলে আসছে। তিনি প্রিয়র জন্য এমন একজনকেই খুঁজেছেন। শারদার জন্য ছেলেটা নিজেকে শেষ করে দিচ্ছে। ওকে শেষ কবে হাসতে দেখেছেন মনে করতে পারলেন না সাজেদা। বৌমা মারা গেছে 2 বছর হতে চলল, অথচ শারদ এখনো ওর স্মৃতি স্মরণ করে নিজেকে কষ্ট দেয়। প্রিয়া মেয়েটা নিজেও এতিম, সে আরেক এতিমের কষ্ট বুঝবে বলেই তার বিশ্বাস। তিনি শারদ আর তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। শারদকে যে করেই হোক রাজি করাতে হবে। তবে মেয়েটার ব্যাপারে তিনি আরেকটু খোঁজখবর করতে চান। তিনি মাজেদাকে ফোন দিলেন। সকালে ঘুম ভাঙার পর থেকে প্রিয়র একই ঘ্যান ঘ্যানানি শুরু হয়েছে। শারদ কম্পিউটারে কাজ করেছিল। প্রিয়র কথা শুনে মায়ের দিকে তাকালো। কি বলছে ও? আরে ও প্রিয় মেয়েটার কথা বলেছে, কাল অনেকক্ষণ ওর সাথে খেলেছে তো। শারদ আর কোনো প্রশ্ন না করে কম্পিউটারে মন দিল। সাজেদা নাতনিকে বিভিন্নভাবে বোঝালেন, কিন্তু সে হু হু করেই চলেছে। পরে সাজেদা ওকে কানে কানে বললেন, শুক্রবার আমরা তোমার প্রিয়ার সাথে দেখা করব, বুঝেছো? বহু বুঝিয়ে নাতনিকে অবশেষে শান্ত করলেন সাজেদা। একটু পর উঠে গিয়ে শারদের পাশে বসলেন। শারদ কম্পিউটার থেকে চোখ না সরিয়ে বলল, কিছু বলবে মা? কি বলবো আর, তুই তো জানিস আমি কি বলতে চাই। শারদ আর কোনো কথা না বলে এক মনে কাজ করতে লাগলো। সে বেশ বুঝতে পেরেছে মায়ের মাথায় আবার বিয়ের ভূত চেপেছে, অথচ সে স্পষ্ট করে বলে দিয়েছে সে আর কোনোদিন বিয়ে করবে না। তবুও মা তার চেষ্টায় অনড়। সাজেদা শারদের হাতের উপর হাত রাখলেন। বাবা, আমার কথা শোন, একটা মেয়ে দেখেছি, খুব শান্ত আর ভদ্র, দেখতেও। মাকে থামিয়ে দিয়ে শারদ টাইপ করা বন্ধ করে মার দিকে ঘুরে বসলো। কেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? কেন জীবন নষ্ট হবে কেন? কারণ আমি নিজের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো, আর তুমি এটা ভালো করেই জানো। দেখ, জন্মেছি যখন মরতে তো হবেই, তাই বলে জীবন তো থেমে থাকবে না। আমি বিয়ে করবো না বা, প্লিজ আমাকে জোর করো না। শারদ কথা শেষ করে পুনরায় কম্পিউটারের দিকে ঘুরে বসলো, যেন সে শেষ কথা বলে দিয়েছে। সাজেদা এবার বেশ রেগে গিয়ে উঠে দাঁড়ালেন। করিস না, আমিও আর কিছু বলবো না। তারপর 2 দিন বাদে আমি যখন মরে যাব তখন বাচ্চাটাকে নিয়ে ইতিমখানায় দিয়ে আসিস, কারণ তখন তো তুই আরও দুনিয়া বিভাগী হয়ে যাবি। তখন তো তোর 2টো শোক থাকবে, একটা নীরার মৃত্যু শোক, অন্যটা আমার। শারদের হাত থেমে গেল। মার দিকে তাকিয়ে বলল, তুমি কি যাও আমার কারণে আরেকটা জীবন নষ্ট হোক? তা কেন চাইবো, কিন্তু প্রিয়র কথাটা একবার ভাব। ওর একজন মা দরকার যে সারাক্ষণ ওর পাশে থাকবে। তাহলে এটা কিভাবে নিশ্চিত হলে যে ওই মেয়েটা প্রিয়কে ভালোবাসবে? সৎ মায়েরা কখনো ভালো হয় শুনেছো? অনেক শুনেছি, সবাই এরকম হয় না সাদর। তাছাড়া আমি খোঁজ খবর নিয়েই তোকে বলছি, মেয়েটা খুব ভালো আর ধার্মিক মাইন্ডের। শারদ বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার জেদের কারণে আমি বিয়েটা করব সত্যি, কিন্তু আমাকে কোনো ব্যাপারে জোর করতে পারবে না, এই বলে দিলাম। কারো মনের ওপর জোর চলে না। সাজেদা চুপ করে গেলেন। আপাতত রাজি হয়েছে এই ঢের, পরে আপনি ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে শুক্রবার চলে এলো।
আজ আরমানের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে আরমানকে আংটি পরাতে। সাজেদা মনে মনে ভেবে রেখেছেন আজই সালিহাকে এক ফাঁকে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবেন। সন্ধ্যার কিছু পরে পাপিয়ার পুরো পরিবার এলো। তার মাঝে প্রিয়াকে না দেখে সাজেদা কিছুটা দমে গেলেন। আড়লে নিয়ে মাজেদাকে বললেন, তোর বেআইনের কাণ্ডটা দেখেছিস? এত করে বলার পরও প্রিয়াকে আনলো না। মাজেদা হেসে বলল, তুমি কি আপা? প্রিয়া তো এসেছে, ওই তো বসে আছে, বোরখা পরে আছে বলে চিনতে পারছো না। সাজেদা খুশিতে হেসে দিলেন। এক ফাঁকে সালেহাকে মাজেদার ঘরে ডেকে নিয়ে প্রিয়ার বিয়ের প্রস্তাবটা সরাসরি দিলেন সাজেদা হাই। সালেহা মনে মনে প্রস্তুত ছিলেন। তিনি খুব ভদ্রতা ও বিনয়ের সাথে বললেন, কি সৌভাগ্য আমাদের প্রিয়ার। আমরাও খুবই ভালো লাগলো আপনাদের সাথে সম্বন্ধ করে। কিন্তু আপা কি করব বলে, প্রিয়ার বিয়ের কথা একদম পাকা হয়ে আছে। ছেলে বিদেশে থাকে, সামনের বছর এলে বিয়েটা হয়ে যাবে। সব ঠিক না থাকলে ওদের দিতেও আমার আপত্তি ছিল না, কিন্তু একেবারে কথা দিয়ে ফেলেছি যে বড় আপা। সাজেদা হাই ভীষণ মন খারাপ করলেন। কত আশা করে রেখেছিলেন। এদিকে প্রিয় তো প্রিয়াকে দেখা মাত্র কোলে ঝাঁপিয়ে পড়ল। প্রিয়া ওকে প্রথমে ধরতে চায়নি, কারণ চাচি বাসা থেকে বারণ করে দিয়েছিলেন সে যেন প্রিয়কে কোলে না নেয়। কিন্তু প্রিয় যেভাবে কোলে উঠেছে সাথে সাথেই না হলে পড়ে যেত। সালেহা আর চোখে দেখলে কিছু বললেন না। রাতে সবাই চলে যাবার সময় পুনরায় বিপত্তি বাঁধল। প্রিয় কিছুতেই প্রিয়ার কোল থেকে নামবে না। প্রিয়রও কষ্ট হচ্ছিল। বাচ্চাটার প্রতি ওরও কেমন অদ্ভুত মায়া পড়ে গেছে। এরকম জোর করে প্রিয়কে সরানো হলো। প্রিয়া প্রায় লুকিয়ে বের হলো। রাতে বাড়ি ফিরে প্রিয়র সে কি কান্না, আর কারণ জেদ। রাগে দুঃখে সাজেদার চোখে পানি চলে এলো। সব শুনে শারদ কেবল দীর্ঘশ্বাস ফেলল, কোনো কমেন্ট করলো না। যদিও বিয়ে হবে না শুনে খুশি হয়েছে ও, কিন্তু প্রিয়র কান্না দেখে কিছুটা খারাপও লাগছে। হাজার হোক বাবা তো। পরদিন সকাল থেকে প্রিয়র জ্বর এসে পড়লো। সাজেদা মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। এমন সময় মাজেদা ফোন দিলেন। প্রিয়র কথা শুনে খুব দুঃখ করলেন। তারপর বললেন, বড় আপা দাঁড়াও, একটা শেষ চেষ্টা করে দেখি। এরপর যদি না হয় তো ধরে নিও যে রিজিকে নেই। বিয়ে শাদী আল্লাহর হাত, আমরা তো কেবল চেষ্টা করব। সাজেদার নিজেরও শরীর খারাপ, তার উপর নাতনিটার এমন অবস্থা মনটাকে আরো খারাপ করে দিয়েছে। রাতে মাজেদা ফোন দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আপা তোমার জন্য সুখবর। সাজেদা উৎসুক হলেন। আমি বিকেলে ফোনে সরাসরি মিজানুর ভাইয়ের সাথে অর্থাৎ প্রিয়ার চাচার সাথে কথা বলেছি। উনি তোমার সাথে কথা বলতে চান। ওনার বক্তব্য পরিষ্কার। উনি বলেছেন যে আগ্রহ করে আমরা ভাইজিকে নেব, আমি সেখানেই বিয়ে দেব। বুঝলে আপা, মনে হলো ওর চাচা বিদেশি পাত্রের ব্যাপারে বিশেষ আগ্রহ না। সাজেদা যারপনায় খুশি হলেন। রাতে শারদের বাবা আর শারদের সাথে কথা বলে জানিয়ে রাখলেন তিনি কালই যে মেয়েটাকে আংটি পরিয়ে আসতে চান। শারদ মায়ের কথার উপর আর কিছু বলল না। এদিকে মিজানুর রহমান স্ত্রী সালেহার উপর প্রচন্ড রেগে গেলেন। সালেহার মিথ্যা কথা বলার জন্য তিনি বললেন, যদি আমি সামনে না নিতাম তাহলে তো আজ তুমি ধরা পড়ে যেতে, পাপিয়ারও বিয়েটা ভেঙে যেতে পারতো। কেন এত বড় মিথ্যা বলেছ? তুমি কি চাও না মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে হোক? সালেহা আর কিছু বলার সাহস পেলেন না। পরদিন রাতে সাজেদা শারদের বাবা, ছোট বোন মাজেদা আর বোন জামাইকে সাথে নিয়ে প্রিয়ার হাতে আংটি পরিয়ে দিলেন। সাজেদা জানালেন, আমি আপনাদের উপর কোনো ঝামেলা চাপাতে চাই না। আমি অল্প কয়েকজন লোক নিয়ে বিয়ে করিয়ে মেয়ে নিয়ে যাব। জানি কিছুদিন বাদেই আপনাদের বড় মেয়ের বিয়ে, খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাই কোনো ঝামেলা নয়, আমি আমার জিনিস দিয়েই মেয়ে সাজিয়ে নিয়ে যাব। আপনাদের উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। যদিও সাজেদা বারবার মানা করেছিলেন কোনো ঝামেলা নয়, তিনি এক কাপড়ে মেয়ে নেবেন। তবুও প্রিয়ার চাচা তবুও নিজের সাধ্যমতো খরচ করলেন বিয়েতে, যেন এটি মেয়েটার মনে কষ্ট না থাকে। অবশেষে ছোটখাটো ঘরোয়া পরিবেশে শারদের সাথে প্রিয়ার বিয়েটা হয়ে গেল। সাজেদা হাই আজ মহা খুশি। প্রিয়াকে বউ করে যে নিজের বাড়ি আনতে পেরেছেন, এতেই আল্লাহর লাখ শুকর। মিজানুর রহমান ভাইজিকে ধরে কাঁদলেন, চাচারগুলো অনেক কষ্ট করেছিস মা, আজ নিজের ঘরে যাচ্ছিস, মন থেকে তোর জন্য দোয়া করি তুমি সুখী হও, স্বামীর সোহাগী হও। প্রিয় আজ খুশিতে আটখানা। তার প্রিয় বান্ধবীকে সে আজ নিজের বাড়িতে নিয়ে যাবে। সে বারবার প্রিয়াকে দেখছে আর কিছুক্ষণ পর পর
প্রিয়ার কানের দুল শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। সাজেদা ওকে টেনে নিজের কাছে নিলেন। প্রিয়া ওর দিকে তাকিয়ে মুস্কি হাসলো। প্রিয়া গাড়িতে উঠে বসলে প্রিয় তার কোলে এসে বসলো। প্রিয়াও ওকে কোলে টেনে নিল। সাজেদা প্রিয়াকে ওর ঘরে নিয়ে গেলেন। প্রিয় তখনও প্রিয়ার কোলে। সাজেদা ওকে বুঝিয়ে সুজিয়ে কোল থেকে নামালেন। প্রিয় খাটে উঠে লাফাতে লাগলো। সাজেদা ওকে নিজের পাশে বসিয়ে বললেন, তোকে কিছু কথা বলবো মা। জি মা, বলুন। সাজেদা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আমি তুই করে বলছি বলে আবার রাগ করিস নাই তো? প্রিয়া শাশুড়ির হাত ধরে বলল, মোটেই না, বরং ভালো লাগছে যে আপনি আমাকে এত আপন করে নিচ্ছেন। সাজেদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোরে প্রথম দেখার পরে আমার মনে হয়েছিল তুই আমার খুব আপন। আমি অনেক আগ্রহ করে তোকে এ বাড়িতে এনেছি, কিন্তু নিজের মনের কাছে অপরাধী হয়ে আছি এই ভেবে যে তোর কোনো ক্ষতি করলাম না তো। এই কথা কেন বলছেন মা? সাজেদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোকে বিয়ের ব্যাপারে প্রিয়র বাবার মত ছিল না, বলতে পারিস মত এখনো নেই। ও আমার চাপের মুখে বিয়েটা করতে রাজি হয়েছে। এতটুকু বলে সাজেদা প্রিয়ার মুখের দিকে তাকালেন। প্রিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। সাজেদা কাতর স্বরে বললেন, জানি না তোকে এ বাড়িতে এনে ভুল করলাম কিনা, কারণ আমার ছেলে তোকে তোর প্রাপ্য অধিকারটুকু দিতে পারবে না, সে আগেই জানিয়ে দিয়েছে। তবু আমি স্বার্থপরের মতো নিজের নাতনির সুখের জন্য তোকে এনেছি। সাদরের মনে তোকে নিজেকেই জায়গা করে নিতে হবে। আমাকে ভুল বুঝিস না মা। প্রিয়া মনে মনে অবাক হলেও এবার বুঝতে পারছে যে শারদ কেন ওর সাথে গাড়িতে একসাথে বসেনি। চাচা যখন ওর হাত শারদের হাতে তুলে দিচ্ছিলেন তখন ও হাত দ্রুত সরিয়ে নিয়েছে। এমনকি প্রিয়ার দিকে ভালো করে তাকায়নি পর্যন্ত। তখন অদ্ভুত লাগলেও এখন প্রিয়ার কাছে সব পরিষ্কার হলো। সাজেদার নিচের চোখ মুছে বললেন, সাদর এখনো ওর প্রথম স্ত্রী হীরাকে ভুলতে পারেনি। প্রিয়ার শাশুড়ি হাত ধরে বলল, আপনি মন খারাপ করবেন না মা, আল্লাহ চেয়েছেন বলেই আমি এ বাড়িতে এসেছি। তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, আর তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। সব সময় আমরা তা বুঝতে পারি না। আপনি এসব নিয়ে মন খারাপ করবেন না। আপনার মতো মা আর প্রিয়ার মতো সন্তান পেয়েছি, আমি এটুকুতেই আল্লাহর শুকরিয়া করি। আল্লাহ সবুজ পছন্দ করেন। আপনাকে একটা অনুরোধ করি মা, আমার ব্যাপারে আপনি ওনাকে চাপাচাপি করবেন না, কারণ জোর করে কিছু পাওয়া যায় না, পেলেও তার ফল ভালো হয় না। আপনি ওনাকে ওনার মতো থাকতে দিন। সাজেদা প্রিয়ার মাথায় হাত রেখে বললেন, তোর জন্য দোয়া করি মা, তোকে আল্লাহ সুখী করুক। প্রিয়া মৃদু শব্দে বলল, আমিন। সাজেদা প্রিয়াকে শাড়ি বদলে নিয়ে ফ্রেশ হতে বললেন। প্রিয়া সুটকেস খুলে সালোয়ার কামিজ বের করলো। প্রিয় তখনও ওর গলা ধরে ঝুলে আছে। প্রিয়া ওর নাকে নাক ঘষে আদর করলো। তখনই শুনতে পেল কথাটা, এই যে শুনুন, আপনার সাথে আবার কিছু কথা আছে। প্রিয়া দ্রুত মাথায় আঁচল দিল। শারদ কখন পেছনে এসে দাঁড়িয়েছে ও টেরই পায়নি। জি বলুন। বুঝতেই পারছেন বিয়েটা আমার ইচ্ছেতে হয়নি, মায়ের ইচ্ছেতে হয়েছে। আপনি যদি আমার কাছে কিছু আশা করেন তাহলে ভুল করবেন। আমি সব শুনেছি, মা আমাকে বলেছেন আপনার কথা। প্রিয়া জামা কাপড় নিয়ে প্রিয়কে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শারদ পেছন থেকে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি নীরার স্থানে আপনাকে বসাতে পারবো না। প্রিয়া কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেল। প্রিয় ফিডার খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে শুইয়ে দিয়ে প্রিয়া সাজেদার কাছে এলো। মা, একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বল না। আমি প্রিয়র রুমে ঘুমোতে চাই। সাজেদা কিছুটা ইতস্ত করে বললেন, সাদর কিছু বলেছে বা মানা করেছে ওর রুমে থাকতে? না, উনি কিছু বলেননি। আমি নিজেই প্রিয়র সাথে থাকতে চাচ্ছি। প্রিয় খুশি হবে, আমারও ভালো লাগবে। সাজেদা বললেন, প্রিয়র খাটটা তো ছোট, কাল ওটা সরিয়ে বড় খাটটা লাগিয়ে দিব। প্রিয় হবার আগ দিয়ে নীরার সাথে প্ল্যান করে শারদী তার পাশের রুম তার নিজের রুমের সাথে জোড়া দিয়েছিল। দুই রুমের মাঝখানে দরজা বের করে, যেন ভবিষ্যতে প্রিয় নিজের রুমে থাকতে পারে, আবার প্রয়োজনে রাত বিরাতে বাবা মায়ের কাছে অনায়াসে চলে আসতে পারে। এটা ভেবে শারদ এখনো কোনো গেট লাগায়নি, কেবল ভারী পর্দা দিয়ে রেখেছে। প্রিয়া নিজের জন্য সেই রুমটাকেই বেছে নিয়েছে, যেন বাইরের কেউ কখনো হঠাৎ এলেও ওদের আলাদা থাকার ব্যাপারটা বুঝতে না পারে।
সাজুদাও এতে মত দিলে। প্রিয় ঘুমিয়ে পড়ার পর প্রিয়া ঈশার নামাজ আদায় করলো। তারপর প্রিয়র পাশে যেয়ে ঘুমিয়ে পড়ল। নতুন জায়গা, নতুন জীবন, নতুন পরিবেশে মানুষজন প্রিয়াকে ঘুমাতে দিচ্ছিল না। মৃদু খটখট শব্দে ঘুম ভেঙে গেল। অস্বস্তি নিয়ে উঠে বসলো। ভয়ে ভয়ে মাছের পর্দাটা সরিয়ে শারদের রুমে উঠে দিল। শারদ কম্পিউটারে কাজ করছে। প্রিয়া সরে এলো, আবার শুয়ে পড়লো, কিন্তু ঘুম আসছে না কোনোভাবেই। ঘড়ি দেখলো, একটু পরে ফজরের আজান দিবে। উঠে অজু করে তাহাজ্জুদ আদায় করলো। তার একটু পরেই ফজরের আজান হলে ফজরের নামাজ পড়লো। তারপর কিছুক্ষণ দ্বিধা করে শারদের রুমে ঢুকে দেখলো শারদ তখনও কম্পিউটার টেবিলে বসে কাজ করছে। প্রিয়া দ্বিধা ঝেড়ে ফেলে বলল, নামাজ পড়বেন না? শারদ কিছুটা চমকে গেল, তারপর বুঝতে পেরে মুখটা ফিরিয়ে বলল, এখানে কি চান? কিছু চাইতে আসিনি, আপনাকে নামাজের কথা বলতে এসেছি। ওটা আমার উপর ছেড়ে দিন, আপনার কাজ আপনি করুন। কিছু মনে করবেন না, একটা কথা বলি। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি তো নীরাকে খুব ভালোবাসেন তাই না? অথচ আজ যখন কবরে সে একা পড়ে আছে, যেখানে একমাত্র প্রিয়জনদের দোয়া তাকে আরাম দিতে পারে, সেই রকম কঠিন একটি সময়ে আপনি তার জন্য আল্লাহর কাছে তার নাজাত না চেয়ে কম্পিউটার নিয়ে পড়ে আছেন। ভালোবাসার এই ধরনটা আবার বুঝে আসছে না। এমন ভালোবাসার মূল্য কি বলুন, যে ভালোবাসা প্রিয় বন্ধুর চরম বিপদেও তার পাশে থাকে না। বলে প্রিয়া আর দাঁড়ালো না। সকালের নাস্তাটা প্রিয়াই বানাতে চেয়েছিল, কিন্তু শাশুড়ি আম্মা নিষেধ করলে, আজ থাক, আজ হোটেলের নাস্তাই চলো। তাছাড়া সবাই এটা পছন্দও করে। প্রিয়া বাইরের খাবার বেশি পছন্দ করে না। সে কোনো রকমে মুখে তুলল। প্রিয় উঠে ওকে যত্ন করে নাস্তা খাইয়ে দিল। 11টার দিকে গোসল করিয়ে দিল। তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলো, দুপুরে কি খায়ও? তিনি জানালেন, তেমন কিছু খেতে চায় না, বেশিরভাগ ফিডার খেয়েই থাকে। কখনো মন চাইলে কলা বা কোষ খায়। প্রিয়া বলতো ওকে একটা নিয়মের মধ্যে আনা দরকার। প্রিয়া আজ অল্প করে ভাত নিয়ে বসলো। গল্প বলে চলে যাবার ভয় দেখিয়ে নানান কায়দা করে ওকে অর্ধেকটা খাওয়াতে পারলো। সাজেদা হেসে বললেন, খাওয়া নিয়ে এমনই করে, বুঝলি? প্রিয়া পিওর নাক টেনে বলল, এখন থেকে রোজ খাবে, অভ্যাস হয়ে গেলে আর জ্বালাবে না। খুব ধীরে ধীরে পরিবর্তনগুলো আসতে শুরু করলো। হোটেলের নাস্তা আনা বন্ধ করে দিল প্রিয়া, কারণ বাসার সবাই প্রিয়ার বানানো নাস্তা ভক্ত হয়ে গেল। ওর শ্বশুর তো প্রিয়ার হাতের পরোটা ভীষণ পছন্দ করে, কিন্তু প্রিয়ার কড়াকড়ির জন্য পারেন না। প্রিয়ার বক্তব্য হলো, আব্বুর বয়স হয়েছে, তার তেলের জিনিস কম খাওয়াই ভালো, তাই নরম সাদা রুটি সবজি দিয়ে। শ্বশুর সাহেব সেটাও তৃপ্তি দিয়েই খেতে শুরু করলেন, কারণ প্রিয়ার হাতের রুটি সবজিও অসাধারণ। বাসার সবাই প্রিয়ার রান্নার ভক্ত হয়ে গেল, কেবল একজন ছাড়া, যেন ভালো রান্না বা মন্দ রান্না তার কিছু আসে যায় না। প্রিয় এখন অল্প করে হলেও নিয়মিত ভাত খায়, আগের মতো কোনো জেদি করে না। তার দুনিয়াটা এখন আম্মু। আম্মু ছাড়া এখন আর কোনো কিছুই তার এত প্রিয় না। আগে বাবার সাথে ঘুমানোর জন্য বায়না ধরতো, এখন সারাক্ষণ প্রিয়ার পায়ে পায়ে লেগে থাকে। মন চাইলে দাদুর কাছে যায়, নতুবা আম্মুই তার সব। প্রিয় রাত 10টা বাজলেই ঘুমিয়ে পড়ে। তখন প্রিয়া রান্নাঘরে জমে থাকা কাজগুলো শেষ করে। শারদ কখনো ফিরতে অনেক রাত করে, কিন্তু সে যত রাতেই ফিরুক, প্রিয়া বসে থাকে, তাকে গরম খাবারটাই সামনে দেয়। শারদ বেশ কয়েকদিন বলেছে তার জন্য খাবার নিয়ে বসে না থেকে ডেকে রেখে চলে যেতে। প্রিয়া শোনেনি। কিছুদিন যাবার পর সেটা শারদের অভ্যেসে পরিণত হলো। সে ফিরলেই প্রিয়া খাবার গরম করতে শুরু করে দেয়। খাবার শেষে ওর সামনে 1 কাপ চা দিয়ে তারপর প্রিয়ার ছুটি। শারদ মনে মনে প্রিয়ার প্রতি কৃতজ্ঞ হয়, কিন্তু এর বেশি ভাবতে পারে না। নীরার কথা মনে পড়ে যায়। এরকমই একদিন শারদের সামনে চা দিয়ে প্রিয়া চলে যাচ্ছিল। শারদ ডাকলো, তোমার কি একটু সময় হবে? প্রিয়া চমকে গেল মনে মনে, কারণ প্রয়োজনের বাইরে শারদ কোনো কথাই বলে না। গত 1টি মাস ধরে এমনই দেখে আসছে প্রিয়া। ওর কাছ থেকে এর ব্যতিক্রম আশা করে না প্রিয়া। আজ হঠাৎ তাহলে এমন কথায় অবাক হবারই কথা। প্রিয়া কিছু না বলে একটা চেয়ারে বসলো। শারদ কিছুক্ষণ ভেবে বলল, আমি নীরাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ওকে নিয়ে সুখে ছিলাম, কিন্তু আমি হয়তো তোমাকে ঠিক বোঝাতে পারবো না। তুমি হয়তো আমার কাছে স্বামীর আচরণটাই আশা করো, কিন্তু আমার মনে আসলে। শারদ কথা শেষ না করেই থেমে গেল। প্রিয়া বলল, মীরাকে আপনি ভুলতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমি আপনার মনে মীরার স্থান দখল করতে চাইছি। আপনি আমাকে আপনার বন্ধু বা সহকর্মী মনে করতে পারেন। একজন স্ত্রী শুধু স্ত্রী না, সে ভালো বন্ধু হতে পারে।
আমি এর বেশি আপনার কাছে কিচ্ছু দাবি করিনি আর করবো না। শারদ ছোট্ট করে হেসে মাথা ঝাঁকালো, তারপর বলল, বন্ধুত্বের দাবিতে আরেক কাপ চা পেতে পারি? চাটা অসাধারণ হয়েছে। প্রিয়া উচ্ছ্বাস চেপে মাথা নাড়ল। চায়ের কাপটা নিয়ে রান্নাঘরে এসে চোখের কোণে আসা পানিটুকু লুকিয়ে মুছে ফেললো। চা দিয়ে চলে আসার সময় জিজ্ঞেস করলো, প্রিয় ঘুমিয়ে পড়েছে না? জি। তাহলে তুমিও যাও, ঘুমাও। প্রিয়া হঠাৎ বলল, আপনি শারদ কম্পিউটারে কি কাজ করেন? বললে বুঝবে? বুঝতে চাই না, কেবল বলতে চাই বেশি রাত জাগা ভালো না। একা এত বড় ব্যবসা পেরিয়ে উঠি না, তাই রাত জেগে কিছু কাজ করতেই হয়। আপনার যদি মনে হয় আমার সাহায্য কাজে আসতে পারে তাহলে বলবেন, আমি কম্পিউটারের কিছু কিছু কাজ জানি। তাই নাকি? আচ্ছা, এই অংশটুকু টাইপ করে দেখাও তো, দেখি কি অবস্থা। বলে শারদ চেয়ার ছাড়লো। প্রিয়া সেই চেয়ারে বসে দেখলো চেয়ারটা গরম হয়ে আছে। প্রিয়া টাইপ করে দেখলো শারদ মনে মনে খুশি হলো। সামান্য হেসে বলল, ভালোই তো পারলে। তাহলে তোমাকে আমার টাইপিস্ট হিসেবে নিয়োগ করা যেতে পারে। প্রিয়া হেসে বলল, আমার চাকরিটা তাহলে কখন শুরু? আজ থাক, কাল রাত 12টার পর থেকে 1 ঘন্টা সময় দিলেই চলবে। কি পারবে? প্রিয়া হাসলো। ইনশাল্লাহ, যাই তাহলে। মনের মাঝে একটা হালকা ভালো লাগার অনুভূতি কাজ করছে। শারদ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এটাই বা কম কিসের? সারাদিনের ক্লান্তি কেটে যায় যখন শারদের সাথে গল্প করে আড্ডা দেয়। প্রতি রাতে শোবার আগে ঘন্টাখানেক বসে শারদের কাজ এগিয়ে দেয় প্রিয়া। শারদ ওর কাজ দেখে খুশি, বলে, তুমি কোনো অফিস আদালতে কাজ করলে খুব ভালো নাম করতে পারতে। তোমার কাজ খুব গোছানো। প্রিয়া কিছু না বলে শুধু মুস্কি হাসলো। আজ শারদ ফিরতে অনেক দেরি করেছে। প্রিয়া খুব উদ্বিগ্ন ছিল। অবশেষে সে বাইকের হর্ন পেয়ে খাবারগুলো একে একে গরম করতে শুরু করলো। শারদের শার্ট ভেজা দেখে প্রিয়া অবাক হয়ে বলল, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? আপনি ভিজলেন কিভাবে? হ্যাঁ, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। টাওয়েলটা দাও তো। প্রিয়া দৌড়ে টাওয়াল দিয়ে এসে বলল। আপনি এখানটায় বসুন, আমি মাথা মুছে দিচ্ছি। শারদ বলল, আরে না, লাগবে না। আপনি বসুন তো। অগত্যা শারদ বসে প্রিয়ার চেয়ারের পেছনে দাঁড়িয়ে হালকা হাতে চুলগুলো মুছে দিয়ে বলল। হাত দিয়ে দেখুন হয়েছে কিনা। শারদ মাথায় হাত দিয়ে বলল, থ্যাঙ্কস। শার্টটা ঘরে যেয়ে বদলে ফেলুন, আমি বের করে যাচ্ছি। খেতে বসে শারদ বাড়ির টুকটাক খবর দিল। ওর খাওয়া শেষে প্রিয়া গরম চা বানিয়ে আনলো। আজকে বসবেন? প্রিয়া জানতে চাইলো। মানে? শারদ প্রথমে বুঝতে পারলো না, পরে মনে পড়াতে বলল, ও হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রি হয়ে আসো। কিছুক্ষণ পর প্রিয়া শারদের কম্পিউটার টেবিলের পাশে এসে বসলো। শারদ ব্যাগ থেকে একটা কাগজ বের করে প্রিয়ার হাতে দিয়ে বলল, পাতাগুলোতে সিরিয়াল নম্বর দেয়া আছে, একটু মিলাও তো। বলে শারদ 2-3 বার হাঁচি দিল। প্রিয়া সেদিকে লক্ষ্য করে বলল, বৃষ্টিতে ভিজেছেন তো এজন্য এমন হচ্ছে। সম্ভবত। আবার এই একটা সমস্যা, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়। মা থাকলে এখনই তেলের বোতল দিয়ে বুকে মালিশ করা শুরু করে দিই। প্রিয়ার মুখ লজ্জায় লালচে হয়ে গেছে। কিছু উত্তর করলো না। শারদ তার টের পেয়ে বলল, তুমিও কি সেরকম কিছু ভাবছো নাকি? শারদ নিজেও জানে না সে কেন এটা বলল। প্রিয়া চুপ করে রইল। শারদের মাথা থেকে দুষ্ট বুদ্ধিটা যায়নি তখনও। বলে ফেললো, কি উত্তর দিচ্ছ না কেন? জোর করে মাথা মুছে দিলে বুকে তেল মালিশ বাদ থাকবে কেন? প্রিয়া কাগজগুলো অর্ধেকটা কোনো মতে গুছিয়ে টেবিলের একপাশে রেখে আমতা আমতা করে বলল, আমি আসছি। বলে চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই শারদ খপ করে ওর কবজি চেপে ধরলো। প্রিয়া লজ্জায় অতটুকুন হয়ে গেল। শারদ ধীরে ধীরে ওকে কাছে টেনে আনলো। প্রিয়া শারদের হঠাৎ পরিবর্তন আচরণে অবাক হলেও কিছু বলল না। শারদের চোখে মায়াবী ঘোর। প্রিয়া নিজেও শারদের ডাকে সাড়া দিতে উন্মুখ। এই মুহূর্তটার জন্য ও নিজেও যেন অপেক্ষা করছিল। শারদ ওকে কাছে টেনে জড়িয়ে ধরলো। প্রিয়া নিজের শরীরের ভার শারদের বুকে ছেড়ে দিল। মুখ নামিয়ে আনার আগ মুহূর্তে শারদ ফিসফিসিয়ে বলল, নীরা, আমার নীরা। প্রিয়া ছিটকে সরে এলো শারদের কাছ থেকে। শারদের নেশা কেটে গেল। প্রিয়ার দু চোখে বর্ষার ধারা। কোনো রকমে উচ্চারণ করলো, আমি নীরা নই, আমি প্রিয়া। বলে কান্না চাপাতে মুখে হাত দিল। শারদ বিস্ফোরিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়া শারদের দিক থেকে মুখ ফিরিয়ে বলল, আমি আসছি, আমার ঘুম পাচ্ছে। প্রিয়া চলে যাবার পর শারদ বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আপন মনেই বলল, কি বলেছি আমি যে ও এত রাগ করলো? পরদিন সকালে নাস্তার টেবিলে প্রিয়ার সাথে দেখা হলেও সে আজ কোনো কথাই বলল না।
বরং শারদকে দেখে সে প্রিয়কে কোলে নিয়ে ঘরে চলে গেল। শারদ প্রিয়ার অভিমানটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলার সুযোগ তো এখন নেই। অফিসে গিয়েও কাজে মন বসাতে পারলো না। বারবার ঘুরে ফিরে প্রিয়ার মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ও যেভাবে ঢুকরে কেঁদে উঠেছে তাতে বোঝা যায় ও খুব কষ্ট পেয়েছে। শারদ মনে মনে খুবই অস্থির হয়ে উঠল। প্রিয়ার ভুলটা ভাঙানো দরকার, কিন্তু কিভাবে? রাতে ফিরতে ফিরতে আজও রাত 11টা বেজে গেল। প্রিয়া ওকে দেখে প্রতিদিনের মতো খাবার গরম করে টেবিলে দিয়ে শারদের আসার অপেক্ষা করছিল। শারদ চেয়ারে বসতে প্রিয়া আসছে বলে ঘরে চলে গেল। শারদ খাওয়া শেষ করে নীরবে কম্পিউটারে গিয়ে বসলো। প্রিয়া চায়ের কাপটা রেখে চলে যাচ্ছিল। শারদ পেছন থেকে ডাকলো, একটু শুনবে প্লিজ? শারদ তাকিয়ে আছে প্রিয়ার দিকে। একটা জরুরি কথা ছিল তোমার সাথে। জি বলুন, প্রিয়া নির্লিপ্ত কণ্ঠে বলল। শারদ চেয়ার ঘুরিয়ে ওর মুখোমুখি হলো। প্রিয়া ভুলেও শারদের দিকে তাকাচ্ছে না। শারদ ওকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? না। প্রিয়া অকারণেই ওড়না ঠিক করলো। তাহলে আমার সাথে কথা বলো না কেন? ওই বলি তো, সকালেই তো বললাম। প্রিয়া মাটির দিকে চেয়ে থেকে বলল। শারদ একটু চড়া গলায় বলল, আমার দিকে তাকাতে কি হয় তোমার? আমি কথা বলছি আর তুমি অন্যদিকে তাকিয়ে আছো। প্রিয়া ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে শারদের দিকে তাকালো। শারদ ওর দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুমি আমাকে ভুল বুঝেছো। ওটা স্লিপ অফ টাং ছিল, মুখ ফসকে বের হয়ে গেছে। প্রিয়া একটু ভেবে নিয়ে এবার শান্ত কণ্ঠে বলতে লাগলো, আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এজন্য কষ্ট পাইনি যে আপনি আমাকে নীরা বলে ডেকেছেন, বরং কষ্ট পেয়েছি এজন্য যে আপনি আমাকে নীরা মনে করে আপনার আবেগ প্রকাশ করতে যাচ্ছিলেন। নীরার ব্যাপারে আমার কোনো জেলাসি নেই, কারণ আমি তার প্রতিদ্বন্দ্বী নই। নীরা আপনার প্রথম ভালোবাসা, আর আমি একজন স্বতন্ত্র ব্যক্তি সত্তা। আমার ভালো লাগা, ভালোবাসা, আমার প্রিয়া। আপনি প্রথমেই পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আপনি আমাকে আপনার প্রথম স্ত্রীর স্থান দিতে পারবেন না। সেটা শুনতে খারাপ লাগলেও সেটা ছিল আপনার সরল স্বীকারোক্তি। আবার আমাকে যে বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন সেটাও আমার জন্য আনন্দের ছিল, কিন্তু এটা খুবই কষ্টকর যে আপনি আমাকে নীরার জায়গায় বসিয়ে আমার মাধ্যমে নীরাকে পেতে চাচ্ছিলেন। আমি নীরার রোল প্লে করার জন্য এই বাড়িতে আসিনি, আমি প্রিয়র মা হয়ে এসছি। আজ থেকে ওটুকুতেই সন্তুষ্ট থাকবো, কারোর কাছে বাড়তি কিছু চাই না। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে উঠল প্রিয়া। শারদ ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার বয়স কম তাই জেদটা বেশি। তুমি অযথাই আমার উপর রাগ করছো। তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না। আমি তোমাকেই চেয়েছিলাম সেদিন। মীরা শব্দটা মুখ থেকে বেরিয়ে আসে। প্রিয়ার সাথে সাথে বলল, মানুষের মনে যে কথা থাকে সেটাই অজান্তে চলে আসে, আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমার বিশ্বাস অবিশ্বাসে আপনার কিছুই যাবে আসবে না। দীর্ঘশ্বাস ফেলে বলল প্রিয়া। যদি বলি যায় আসে? তবে বুঝবো আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছেন। আসলে আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। শারদ নীরবে তাকিয়ে রইল ওর দিকে। প্রিয়া চলে যাবার জন্য এগোতে পেছন থেকে শারদ ডাকল, তাহলে আমার চাকরিটাও কি তুমি করছো না? প্রিয়া কিছুক্ষণ ভেবে উত্তর দিল, সত্যিই যদি আমার সাহায্য আপনার প্রয়োজন হয়ে থাকে তবে বলবেন, আমি করে দিব। বলে প্রিয়া পাশের ঘরে চলে গেল। আজ প্রায় সপ্তাহ খানেক হয়ে গেল প্রিয়া শারদের সাথে খুব প্রয়োজন ছাড়া কথাই বলছে না। সবার সামনে থাকলে তবু টুকটাক বলে ভদ্রতা রক্ষা করে, কিন্তু একাকী পরিবেশে মুখে কোরক এঁটে থাকে। শারদ প্রশ্ন করলে উত্তর দেয়, নতুবা চুপ থাকে। চা দেবার সময় যদি শারদ বসতে বলে তবে বসে, নতুবা ঘরে গিয়ে শুয়ে পড়ে। এভাবে চলছে গত 1টি মাস ধরে। শারদ একবার ভেবেছে প্রিয়া তার নিজের মতো থাকুক আর সে তার নিজের মতো, কিন্তু প্রিয়াকে একেবারে ইগনোর করাও সম্ভব হচ্ছে না। আগে শারদের বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো মা করে দিত, আর এখন প্রিয়া তার সমস্ত প্রয়োজনের দিক সুচারুরূপে লক্ষ্য রাখে। তার বলা ছাড়াই তা সুন্দরভাবে সম্পূর্ণ করে রাখে। বলা যায় প্রিয়া ছাড়া তার সবকিছু অচল হয়ে যায়। এটা ছাড়াও শারদ প্রিয়ার উপস্থিতিতে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করে। প্রিয়ার আরেকটা গুণ হলো সে রেগে থাকলেও শারদের প্রয়োজনের দিকগুলো খেয়াল রাখে আর যথাসময় করে দেয়। সবার সামনে স্বাভাবিক ব্যবহার করে, কাউকে রাগটা বসতে দেয় না। এদিক থেকে নীরা ছিল সম্পূর্ণ বিপরীত। সে রাগ করলে শারদের সাথে কথাও বলতো না, কোনো কাজও করে দিত না। তার হাত পা ধরে মাছ চাইলেও তুলকালাম কাণ্ড করত। এসব ভাবতে গিয়ে শারদের মনে নীরার সাথে প্রিয়ার একটা তুলনা চলে আসতে চাচ্ছিল, কিন্তু শারদ
তাড়াতাড়ি মনের চিন্তাকে মনেই ফেরত পাঠিয়ে দিল। শারদ আজ ইচ্ছে করেই দেরি করলো। গেটের সামনে আসতে দোতলায় তার নিজের রুমের দিকে তাকালো, দেখলো একটা নারী মূর্তি সরে গেল বারান্দা থেকে। তার মানে প্রিয়া ওর দেরি দেখে চিন্তিত। শারদ না খেয়ে নিজের রুমে চলে গেল। প্রিয়া খাবার রেডি করে কিছুক্ষণ বসে থেকেও যখন শারদের দেখা পেল না, তখন শারদের রুমে গেল। দেখলো শারদ পোশাক না পাল্টেই খাটে পা ঝুলিয়ে শুয়ে আছে। প্রিয়া একটু কাছে গিয়ে ডাকলো, এই যে শুনছেন? শারদের জবাব নেই। প্রিয়া আবারও খানিকটা এগিয়ে গিয়ে বলল, খাবেন না? শারদের কোনো জবাব না পেয়ে প্রিয়া এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে ওর পা থেকে জুতাগুলো খুললো। তারপর পা দুটো ধরে বিছানার ওপর তুলে দিতে গেলে শারদের তন্দ্রা ছুটে যায়। সে উঠে বসে, আরে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম নাকি? প্রিয়া উঠে বসে বলে। খাবেন না? শারদ বলল। শরীরটা খুব খারাপ লাগছে, তাই খেতে ইচ্ছে করছে না। শারদ জানে এটা প্রিয়াকে দুর্বল করার অন্যতম হাতিয়ার। শরীর ভালো না বললে বাড়তি যত্ন আত্মি মিলবেই। হলো তাই প্রিয়ার মুখ কিছুটা নর্মাল হলো। বলল, কেন, কি হয়েছে? শারদ খুব খুব করে কেশে বলল। কি জানি, জ্বর জ্বর লাগছে। প্রিয়া কিছুক্ষণ সংকোচ করে শারদের কপালে হাত রাখলো। শারদ ওর হাতের উপর হাত রেখে বলল, তোমার হাতটা কি ঠান্ডা? প্রিয়া হাত ছড়িয়ে নিয়ে বলল, জ্বর? কই, জ্বর তো নেই। শারদ ওর হাত টেনে নিজের গলায় লাগিয়ে বলল। ভালো করে দেখো। প্রিয়া হাতটাকে টেনে সরাতে চাইলেও পারল না। শারদ মিটিমিটি হাসছে। প্রিয়া সরে যেতে গিয়ে বাধা পেল। শারদ উঠে দাঁড়িয়েছে। প্রিয়া নিজের হাতটা টান দিল। শারদ ওকে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে দিল। প্রিয়া ছটফটিয়ে উঠল, সরে যাবার চেষ্টা করলো, কিন্তু শারদ ওকে এত শক্ত করে ধরেছে যে নড়াচড়া করার উপায় নেই। শারদ ওর মুখের কাছে মুখ নিয়ে বলল, সেদিন একটা ভুল করেছি বলে এইভাবে শাস্তি দেবে তুমি? আমার কষ্ট হয়, বোঝো না? প্রিয়ার মুখের আধা ইঞ্চি তফাতে শারদের মুখ। সে ছাড়ুন বলে সরে যেতে চেষ্টা করলো, কিন্তু শারদ আরো চেপে ধরলো। প্রিয়া কুকিয়ে উঠল। লাগছে কিন্তু। শারদ যেন কিছু শুনতে পাচ্ছে না। আগ্রসীর মতো ওর ঠোঁটজোড়া দখল করে নিল আর পিপাসার্থ মরুর ন্যায় নিজের পিপাসা মেটাতে লাগলো। কতক্ষণ ওভাবে ছিল ওরা বলতে পারবে না। প্রিয়া শারদকে ধাক্কা দিলে শারদ যেন হুঁশ ফিরে পেল। প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, বিশ্বাস করো, শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। প্রিয়া জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বিশ্বাস করি না। বলে প্রিয়া হাঁপাতে লাগলো। শারদ ওকে আবার টেনে ধরলো। কি করলে বিশ্বাস হবে? তুমি আমাকে পাগল করে ফেলছো, কিন্তু তোমার এই উদাসীনতা আমাকে তোমার দিকে চুম্বকের মতো টানছে। প্রিয়া ওর বাঁধন থেকে ছাড়া পাবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু শারদের বজ্র কঠিন বাঁধন এতটুকু ঢিলে হলো না। সে প্রিয়ার গালে একটা চুমু দিয়ে বলল, সমর্পণ করো, নইলে ছাড়া পাবে না। প্রিয়ার বেশবাস এলোমেলো হয়ে পড়েছে। ওড়নাটা কোথায় পড়েছে কে জানে। শারদ ওর দিকে বেহার মতো তাকিয়ে আছে, দৃষ্টিতে মুগ্ধতা। এবার ছাড়ুন না প্লিজ। আগে বলো আমাকে ভালোবাসো। মোটেও না, বলবো না। বলবে না? প্রিয়া কিছু বলার সুযোগ পেল না। শারদ আবার ওর মুখ নামিয়ে আনলো। প্রিয়া নিজের অজান্তেই শারদের পিঠ আঁকড়ে ধরলো। প্রিয়ার দম বন্ধ হয়ে আসতে চাইলো। শারদকে সরিয়ে দেবার জন্য একটু জোরে ধাক্কা দিল। শারদ এবার ওকে ছেড়ে দিয়ে বলল, যাও, আবার খাবার দাও। প্রিয়া মাটি থেকে ওনাটা কুড়িয়ে নিয়ে গায়ে জড়ালো। তারপর কাপা কণ্ঠে বলল, হাত মুখ ধুয়ে আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার সময় দুজনে আর তেমন কথা হলো না। চায়ের কাপ রেখে আসার সময় প্রিয়া বলল, আমার খুব ঘুম পাচ্ছে, আমি গেলাম। একটু বসো না, এমন করো কেন? ওর কথার ধরনে প্রিয়ার হাসি পেয়ে গেল। হাসি চাপলেও তার শারদের নজর এড়ালো না। প্রিয়াকে হ্যাসকা টানে নিজের খোঁজের উপর বসালো। হাসলে কেন? কই হেসেছি? আপনি খামোখাই দোষ খুঁজে বেড়াচ্ছেন। শারদ কিছু বলতে যাবে, তখনই পাশের রুম থেকে প্রিয় কেঁদে উঠলো। আম্মু বলে প্রিয়া দ্রুত ছুটে গেল সেখানে। পরদিন প্রিয়ার চাচা মিজানুর রহমান এলেন প্রিয়াকে দেখতে। এক গাদা ফলমূল নাস্তা নিয়ে এলেন। পাপিয়ার বিয়ের সামনের সপ্তাহে। সাজেদাকে অনুরোধ করলেন প্রিয়াকে যেন 2 দিন বাড়িতে থেকে আসার অনুমতি দেওয়া হয়। সাজেদা হাই বললেন। বোনের বিয়ে যাবে তো অবশ্যই, তবে প্রিয় তো ওকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। আচ্ছা, সহাস্যে বললেন। আরে নানু ভাই, নিয়ে যাবে, জামাইয়া যাবে, আমি সব ব্যবস্থা করেছি। অগত্যা সাজেদা অনুমতি দিলেন। রাতে শারদ সব শুনে বলল, কবে যাবে? আগামীকাল সন্ধ্যায়। শারদ হঠাৎ বলল। আমিও যাব। প্রিয়া অবাক হয়ে বলল, আপনি যাবেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো না? কি বলো? প্রিয়া একটু চিন্তায় পড়ে গেল।
বিয়ের পর এবারই চাচার বাড়িতে প্রিয়ার প্রথম থাকতে আসা। চাচা যান খুবই খুশি হলেন। তিনি পাপিয়া সামিয়াকে ডেকে ওদের ঘরে নিয়ে যেতে বললেন। শারদকে ডেকে নিজের সাথে বসালেন। চাচি প্রিয়াকে দেখে কতটা খুশি হলেন ঠিক বোঝা গেল না, কিন্তু যেহেতু শারদ পাপিয়ার হবু বরের আপন খালাতো ভাই, সেই সূত্রে শারদের সাথে আপ্যায়নটা যথাযথভাবেই করলেন। প্রিয়ার চাচা জানালেন, বরের বাড়ির মেহমান সহ ঢাকার বাইরে থেকে আসা কিছু ভিআইপি গেস্টদের জন্য তিনি বাসার কাছে একটি হোটেলে সবার থাকার ব্যবস্থা করেছেন। সেই সুবাদে প্রিয়া আর শারদের জন্য রুম বরাদ্দ করা হয়েছে। 3টা গাড়ি সর্বক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে অতিথিদের বাসা থেকে হোটেলে আনা নেওয়ার জন্য। যদিও হোটেল বাসা থেকে খুব বেশি দূরে নয়, চাচি মৃদু আপত্তি করেছিলেন। প্রিয়া তো ঘরেরই মেয়ে, ও তো ঘরেই থাকতে পারে। চাচা এক ধমক দিয়ে চাচিকে সরিয়ে দিয়েছেন। বেশি বোঝো, এখানে হই হল্লোর নতুন জামাইয়ের আপ্যায়নের ত্রুটি হলে প্রথমত সে নিজের ঘরের জামাই, দ্বিতীয়ত আর এক মেয়ের জামাইয়ের আপন খাওয়া ভাই। জামাইয়ের অনাদর হলে পাপিয়ার শাশুড়ি বিষয়টাকে সহজভাবে নাও নিতে পারে। চাচি পরিস্থিতি গুরুতর বুঝে চুপ করে গেলেন, কিন্তু পিয়ার এই সুখী সুখী চেহারাটা তার অন্তর্জালা আরো বাড়িয়ে দিচ্ছিল। তার ধারণা তার মেয়ের সুবাদেই পিয়া এত ভালো বর পেয়েছে। প্রথম দিনের ঘরোয়া অনুষ্ঠান শেষে চাচা যান নিজের সাথে করে শারদ প্রিয়াকে হোটেলে পৌঁছে দিলেন। তারপর ওদের পছন্দ মতো রুমের ব্যবস্থা করে তবে বাড়ি ফিরলেন। হোটেলে কর্তৃপক্ষকে বরাবর সতর্ক করা হলো, আমার কোনো গেস্টের যেন এতটুকু অসম্মান না হয়। নিরিবিলি পরিবেশ পাওয়াতে প্রিয়া খুশি হলো, কারণ বিয়ে বাড়ির ভিড়ে প্রিয়র কষ্ট হতো। এখানে ওকে নিজের মতো করে খাওয়া গোসল করাতে কোনো সমস্যা হচ্ছে না। প্রিয়কে মানুষ করতে গিয়ে প্রিয়ার ওকে নিজের সন্তানই মনে হয়। প্রিয়কে এতটুকু কাজ ছাড়া করে স্বস্তি পায় না প্রিয়া। ওর কাছে যতক্ষণ সময় কাটায় মনটা অনাবিল আনন্দে ভরে থাকে। প্রিয়কে ঘুম পাড়িয়ে শারদের পেছনে এসে দাঁড়ালো প্রিয়া। শারদ ল্যাপটপে কাজ করছিল। একবার ঘাড় ফিরিয়ে প্রিয়াকে দেখে ওর হাত দুটো পেছন থেকে টেনে নিজের গলায় মালার মতো ঝোলালো। তারপর মাথাটা পেছনে হেলিয়ে প্রিয়াকে উল্টো দিক থেকে দেখতে লাগলো। প্রিয়া হেসে ওর মাথাটা সোজা করে দিল। কাজ করুন। আর তুমি? প্রিয়াকে টেনে ধরে বলল শারদ। আমি বসে বসে বই পড়ব। আরে কি বলে, পাগল নাকি? এমন সুন্দর রাতটা মিস করবো যেখানে হাম তুম এক কামরে মে বন্ধ হ্যায়। বলে শারদ ল্যাপটপ বন্ধ করে প্রিয়ার দিকে ফিরে বসলো। প্রিয়া অস্বস্তি নিয়ে বলল, আপনি কাজ করুন, আমি না হয় পাশে বসি। শারদ প্রিয়ার কাঁধে হাত রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমাকে কিছু কথা বলি বলি করেও বলা হচ্ছে না। আজ যখন সুযোগ পেলাম, চলো নিজেদের কথাগুলোই শেয়ার করি। কি বলো? ঠিক আছে, চলুন বাইরে বসি, বারান্দাটা খুব সুন্দর। চলো। এরপর দুজনে প্রায় সারা রাতই নিজেদের জীবনের নানান কথা তুলে ধরলো। শারদ মীরার কথা বলল, প্রিয়া মন দিয়ে শুনল। শারদ এক পর্যায়ে বলল, তোমাকে সত্যি করে বলি, তুমি মীরা থেকে সম্পূর্ণ আলাদা। তোমার ধৈর্য, সহনশীলতা আর কেয়ারিং পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। যা বাড়িয়ে হোক। সরি, বাড়িয়ে বলার অভ্যেস নেই আর ফ্লার্টিং করাও পছন্দ করি না। আমি যা বলছি মন থেকেই বলছি। আমি খুব খুশি যে তুমি আমার মেয়েটাকে সুন্দর ইসলামী আদর্শে বড় করছো। সেদিন শুনলাম ও ঘুমোতে যাবার দোয়া পড়ছে, শুনতে এত ভালো লাগছিল। মাশাআল্লাহ বলুন, নয়তো নজর লেগে যাবে। শারদ প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, একটা সত্যি কথা বলবে? প্রিয়া ইঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার কোনো প্রেম কাহিনী নেই? তুমি তো দারুণ একটা মেয়ে, অনেক পুরুষের স্বপ্ন কন্যা। তোমার এমন কিছুই নেই? প্রিয়া মাথা নাড়ালো। বিলিভ ইট অর নট, আমি আলহামদুলিল্লাহ এসব থেকে মুক্ত। ছোটবেলা থেকেই পারিবারিক ধর্মীয় অনুশাসনে বড় হয়েছি। বাবা মা মারা যাবার পর থেকে চাচা যেন আগলেই রেখেছেন। অল্প বয়স থেকেই বোরকা হয়েছে, এই তো। ওয়াও, তুমি তো তাহলে একেবারে আনকোরা জিনিস। কি বললেন? প্রিয়া ওর কাছ থেকে সরে কড়া দৃষ্টিতে তাকালো। চাই স্লিপ অফ দা। বলে সাথে সাথে কান ধরলো শারদ। প্রিয়া ওকে সরিয়ে দিয়ে বলল, সরুন, আমি এখন ঘুমোতে যাব। আরে বাবা, সরি বলেছি তো। আসলে ভার্সিটিতে বন্ধুদের সাথে বলতে বলতে ভাষার 12টা বেজেছে। সত্যি বলতে কি, তোমার মতো মেয়ে এই যুগে কম। এখন তো ভেজালের যুগে চকচক সুন্দর প্যাকেটে বাসি পচা জিনিস যেমন আমাদের ঘরে ঢুকছে, তেমনি আলগা চটকের আবরণে মেকআপ সুন্দরীদের কারণে আমার মতো ছেলেদের মাথা নষ্ট হচ্ছে। নিজের সাথে আমার বিয়েটাও ছিল একটা অ্যাক্সিডেন্ট। থাক, উনি মারা গেছেন, ওনার সম্পর্কে এভাবে বলবেন না।
শারদ প্রিয়ার হাত ধরে বলল, তুমি সত্যি খুব ভালো হবে চিওনি, এটা কথা রাখবে আজ? প্রিয়া তাকালো, কিছু বলল না। ছেড়ে কখনো যেও না প্লিজ। আবার না, রাগটা খুব বেশি, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি বুঝে বলি না, পরে কষ্ট পাই। প্রিয়া ওর হাতে মৃদু চাপ দিয়ে বলল, ইনশাল্লাহ আপনাকে কখনো রাগাবো না, এই চেষ্টাই থাকবে আমার। শারদ ফিসফিসিয়ে বলল, তোমার সাথে থেকে জেনেছি হালাল প্রেমের কি মজা, সুস্বাদু এবং পুষ্টিকর। আপনি না আসলেই অসভ্যদের মতো কথা বলেন। তোমার সাথেই তো বলছি, বাইরের কারোর সাথে তো বলছি না। শারদ প্রিয়াকে টানলো, চলো ঘুমাতে যাই। একটু পরেই আজান হবে, আমি তো ঘুমাবোই না, আপনাকেও ঘুমোতে দিব না, চলুন কথা বলি। আজ পাপি আর বিয়ের চাচাজানের বাড়িতে উৎসব একেবারে তুঙ্গে। শারদ একটা কাজে বাইরে গেছে, বলেছে ঘন্টা খানেকের মধ্যেই কাজ শেষ করে একেবারে বরপক্ষের সাথে ফিরবে। প্রিয়া ভেতরে একেবারে মেয়েদের মাঝখানে বসে আছে, প্রিয়কে কোলে নিয়ে। সবাই মেহেদি দিচ্ছে। সামিয়ার এক খালাতো বোন প্রিয়কে নিয়ে খুব মাতামাতি করছে, কোলে নিয়ে চুমু দেয়। প্রিয়া ভদ্রভাবে হেসে প্রিয়কে সরিয়ে নেয়, কারণ মেয়েটা বরাবর ওর গাল ধরে বিরক্ত করছিল। এরই মধ্যে সামিয়ার আরেক খালাতো বোন এসে প্রিয়কে কোলে নিয়ে হাঁটাহাঁটি করা শুরু করলো। প্রিয়া উঠে গিয়ে প্রিয়কে ওর কোলে থেকে নামালো, পড়ে যাবে বলে কয়েকজন প্রিয়াকে ধরলো। আপু, মেহেদি দিয়ে দেন না। আমার বাবুটা বিরক্ত করবে, তোমরাই দাও না, আমি অত ভালো পারি না। এসব বলার পরও একটা মেয়ে, সম্ভবত সামিয়ার ফ্রেন্ডের কেউ হবে, সে এসে প্রিয়ার হাতে টিউব গুঁজে দিয়ে বলল, একটা হাত দিয়ে দিন না আপু, প্লিজ। অগত্যা প্রিয়া মেহেদি লাগাতে শুরু করলো, তবে বরাবরই ও প্রিয়র দিকে তাকিয়ে ওকে লক্ষ্য রাখতে শুরু করলো। মেহেদি লাগাতে লাগাতে কয়েক মিনিট পর আবার তাকালো, অমনি বুকটা ছ্যাদ করে উঠলো, প্রিয় নেই। প্রিয়া টিউব ফেলে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, কয়েকজনকে জিজ্ঞেস করাতে বলল সামিয়ার বান্ধবীরা ওকে নিয়ে বাইরে গেছে। প্রিয়ার ছটফটানি দেখে গিয়ে নিজে বাইরে যেতে পারছে না, একে তাকিয়ে অনুরোধ করতে লাগলো, এই আমার বাচ্চাটাকে একটু নিয়ে আসো তো, বলো আমি ডেকেছি। চাচি এমন সময় ঘরে ঢুকে প্রিয়ার তরপরানি দেখে মুখ ঝামটা দিলেন। ইস, তোর যত ঢং, নিজের পেট থেকে ফেললে তো বুঝতাম, এত আদিক খেতা কিসের? ওরা নিয়ে গেছে, দিয়ে যাবে। না চাচি, ছোট মানুষ, ভিড়ে ব্যথা টেতা পেলে। অজানা আশঙ্কায় প্রিয়া কেঁপে উঠল। কিছুক্ষণ পর সামিয়ার বান্ধবী ঢুকলো ঘরে। প্রিয়া দৌড়ে গেল, এই প্রিয় কোথায়? যাও গিয়ে আসো। প্রিয় তো বাইরে ডোরার কোলে। যার কোলেই থাক, নিয়ে এসো প্লিজ। মেয়েটা কাজ ঝাঁকিয়ে বের হয়ে গেল। ঘরে যারা ছিল তারা নিজেদের মতো কাজ করতে লাগলো, কেউ ফিসফিস করে বাঁকা মন্তব্য করতে লাগলো। মেয়েটা যে গেছে গেছে, ফেরার নাম নেই। টেনশনে প্রিয়া ঘেমে ভিজে গেছে। প্রিয় দেখতে গোলগাল, নাদুস নুদুস, পুতুলের মতো দেখতে বলে সবাই ওকে দেখলেই আদর করতে চায়, কোলে নিতে চায়। প্রিয়ার এটাই টেনশন। আজকাল মানুষগুলো অমানুষ হয়ে গেছে, বিয়ে বাড়ির মতো হুলস্থুলের সুযোগ পেলে নোংরামি করতে ছাড়ে না। এদিকে সবাই যার যার মতো আনন্দে মশগুল, বরের আসার অপেক্ষা করছে। হঠাৎ মনে পড়লো শারদ আর মা এসে যখন জানবে তখন কি হবে। প্রিয়া পর্দা সরিয়ে বারবার বাইরে উকি দিতে লাগলো। এদিকে 1 ঘন্টা উপরে হয়ে গেছে, প্রিয় ফিরছে না দেখে প্রিয়া ভীষণ অস্থির হয়ে সামিয়াকে ডাকলো। ওকে বলে ওর বান্ধবীদের ডাকলো, সবাই এসে জানালো। প্রিয় কার কোলে চলে যেন বাইরে গেছে, ও খুব কাজ ছিল তো তাই। প্রিয়ার মনে হলো ও এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। মেয়েটাকে ধমক দিয়ে বলল, কাজ ছিল তো আমাকে না দিয়ে বাইরে পাঠালে কেন? মোটামুটি একটা গোলমেলে পরিবেশ সৃষ্টি হলে প্রথমে চাচি, তারপর বাইরের কিছু মহিলার মাধ্যমে চাচাজানের কান পর্যন্ত পৌঁছালো খবরটা। চাচাজান নিজে ভিতরে এসে প্রিয়ার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্রিয়া কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এবার ওর মনে অন্য আশঙ্কা দানা বেঁধেছে, প্রিয়কে কেউ নিয়ে গেল না তো? চাচাজান সান্ত্বনা দিলেন, ঘাবড়াস না মা, আমি দেখতেছি, একটু ধৈর্য ধর। প্রিয়া মনে মনে আল্লাহকে ডাকলো, ও আল্লাহ, আমার বাবুটাকে নিরাপদে রেখো। বরপক্ষের লোক এসে গেল, কেউ হইচই করতে পারছে না, কারণ গোটা বিয়ে বাড়িতে একটা বাচ্চা হারিয়ে গেছে। এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়লো। প্রিয়ার জ্ঞান ফেরার পর সে উঠে দরজার দিকে যাওয়ার চেষ্টা করলো, কেউ কেউ বাধা দিল। এই প্রিয়া, তুমি তো বলছো পড়ে যাবে তো। তবুও প্রিয়া দরজা পর্যন্ত যেতে ঝড়ের বেগে শারদ ঢুকলো। প্রিয়া ওকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। পিছনে সাজেদা হাই এবং মাজেদাও প্রবেশ করলেন। শারদ কঠিন ধমকে প্রশ্ন করলো, তুমি কি করছিলে, কোথায় ছিলে? প্রিয়া মেহেদি শব্দটা উচ্চারণ করতে প্রচন্ড জ্বর খেয়ে ছিটকে পড়লো। শারদ উন্মাদের মতো প্রচন্ড বকা দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা যদি কিছু হয় তো তোমার খবর নেব আমি।
প্রিয়ার গালে 5 আঙুলের দাগ বসে গেল। শারদ মায়ের দিকে তাকিয়ে বলল, ও এখানেই থাকবে, ওকে নেবো না আমি। খবরদার যদি তুমি ওকে নেবে তো। আই ডোন্ট নিড হার। শারদ প্রচন্ড জোরে শব্দগুলো বলতে সাজেদা কেঁপে উঠলেন। কিছুটা দূর থেকে চাচি দেখে মনে মনে আনন্দে আত্মহারা হলেন। খুব হয়েছে, এবার আহ্লাদ বেরোবে ভাবলেন তিনি। সাজেদা ছেলেকে সরিয়ে প্রিয়াকে ধরে তুললেন। প্রিয়া উঠতে গিয়েই আবার পড়ে গেল। সবাই বলল, সেন্সলেস হয়ে গেছে। শারদ দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। সাজেদা ঘন ঘন চোখ মুছছেন। আকত পড়ানো বন্ধ রাখা হলো। বর আরমান নিজে এসে শারদকে সান্ত্বনা দিতে লাগলো। রাত প্রায় 12টার কাটা ছুঁই ছুঁই পড়ছে। তখনই একদল ছেলে হুন্ডা নিয়ে হর্ন দিতে দিতে প্রবল উল্লাস করে বিয়ে বাড়িতে প্রবেশ করলো। ওদের সাথে কিছু মেয়েও আছে। তাদের একজনের ফুলে প্রিয় হাসছে আর বেলুন নাড়াচ্ছে। সাজেদা হাই সহ বাড়ির বাকিরাও গেটের কাছে দাঁড়িয়েছিল। প্রিয়কে ঢুকতে দেখে সাজেদা দৌড়ে ওর কাছে গেলেন। দাদুমণি, আমার দাদুমণি, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরই মধ্যে শারদ ঢুকলো বাইক নিয়ে। সে এরই মধ্যে পুরো পাড়া চষে এসেছে। প্রিয়কে দেখে বাইক মাটিতে কাত করে ফেলে ছুটে এলো। ওকে নিজের কাছে টেনে নিয়ে আদর করতে লাগলো। আব্বু সোনা, তুমি কোথায় চলে গিয়েছিলে? এরই মধ্যে পেছনে হই হট্টগোল শুনে সবাই পেছনে তাকিয়ে দেখলো চাচা যান ছেলেগুলো আর সাথে মেয়েগুলোকে সমানে বকে চলেছেন। একটা ছেলেকে তো চড়ি কষিয়ে দিলেন। সবাই তাকে শান্ত করতে লাগলো। থাক ভাই, উত্তেজিত হয়েন না। আল্লাহর রহমতে বাচ্চা তো সহি সালামতে ফিরে আসছে। চাচা যান তবুও ছাড়ছেন না। সাথে মেয়েটাকে প্রচন্ড ধমকে জিজ্ঞেস করলেন, তোদেরকে ওর মা মানা করেছিল ওকে নিতে, কি হলো, কথা বলতেছিস না কেন? প্রচন্ড জোরে ধমক দিলেন চাচা যান। মেয়েটা ধমকে কেঁপে উঠল, কিন্তু কোনো জবাব দিল না। চাচা যান বলে চলেছেন, তোদের জন্য ওর মা কত কষ্ট পেল, বকা খেলো, মার খেলো, সব তোদের জন্য। বলো কেন করেছ? চাচা যানের কথায় স্পষ্ট হলো প্রিয়ার অকারণে চর খাওয়ার বিষয়টা তার পছন্দ হয়নি, কিন্তু সরাসরি কাউকে বলতে পারছিলেন না। এরই মধ্যে চাচি সালেহা বেগম এসে স্বামীকে থামাতে চেষ্টা করলেন। আচ্ছা হয়েছে, ওরা বাচ্চা মানুষ। কি হয়েছে? বাচ্চাটাকে নিয়ে তো ঘুরতেই গেছিল। এসো তো। মেয়েটা চাচা জানের প্রচন্ড ধমকে একটু একটু কাঁদছিল। আপন মনে চোখে পানি এসে গেছে তার। চাচির কথায় এই পর্যায়ে সে রেগে মনের কথা উগড়ে দিল। আন্টি তো বলেছে বাবুকে নিয়ে ঘুরে এসো, আমাদের কি দোষ? চাচা যান থমকে গেলেন। উপস্থিত সবাই একটু হকচকিয়ে গেল। চাচি যান মনে মনে ঘাবড়ে গেলেও মুখভাবে নিজের ভালো মানুষই ধরে রাখলেন। হেসে বললেন, ওহো, এখন আমার দোষ। আমি বাবুটাকে নিয়ে একটু বেরিয়ে আসতে বলেছি, কারণ ওর মা শান্তিতে বসতে পারছিল না। আমি ভাবলাম বিচারি বোনের বিয়েতে এসেছে, একটু আনন্দ করুক। বাবুটাকে তোরা একটুরা, এটা কি দোষের? চাচা যান চোখ গরম করে চাচির দিকে এমন ভাবে তাকালেন যেন তাকে পুড়িয়ে ছাই করে দেবেন। কেবল চারিদিকে লোকজন দেখে সিনক্রেট হবে ভেবে চুপ থাকলেন। আত্মীয়রা এসে ওদের সবাইকে টেনে ভেতরে নিয়ে গেল। আচ্ছা এবার বাদ দাও তো, সবাই ভেতরে চলো। প্রিয় এবার কেঁদে উঠল। শারদকে চুমু দিতে গেল, গা মুছতে সরে গেল। সাজেদা ডাকলেন, আমার কোলে এসো দাদু। শারদ মায়ের কোলে ওকে দিতে দিতে আস্তে করে বলল, ওকে ওর মায়ের কাছে নিয়ে আসো। সাজেদা এক পলক ছেলের মুখের দিকে তাকিয়ে প্রিয়কে নিজের কোলে টেনে নিলেন। শারদ প্রিয়কে মায়ের কোলে দিয়ে বাইরে বেরিয়ে গেল। প্রিয়াকে বিছানায় শুয়ে রাখা হয়েছিল। দুবার মাথা ঘুরে পড়ে যাওয়ায় ওকে কেউ উঠতে দিচ্ছিল না। এমন সময় প্রিয়কে কোলে নিয়ে সাজেদা হাই প্রবেশ করলেন। প্রিয়কে প্রিয়ার কোলে দেবার আগে প্রিয় প্রায় ঝাঁপ দিয়ে পড়লো প্রিয়ার কোলে। সাজেদা শক্ত করে ধরে না রাখলে পড়েই যেত। প্রিয়া ওকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখলো। আম্মু সোনা, আমার বাবুটা তুমি মাকে রেখে হয়ে গেছিলে মা। আঙুল তুলে বাইরে দেখালো। প্রিয়া ওর সারা গা হাতড়ে হাতড়ে দেখতে লাগলো, কোথাও কোনো ব্যথা পেয়েছে কিনা। হঠাৎ গলা খালি দেখে বলল, ও, ওর চেনটা কোথায়? প্রিয়কে তৈরি করে ওর গলায় মিহি পাতলা একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়েছিল প্রিয়া, সেটা এখন গলায় নেই। সাজেদা একথা শুনে নিজেও ওকে ভালো করে দেখে বললেন, কেউ নিয়ে নিয়েছে? থাক, চেপে যাও। ওটা শুনলে আরো বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। ও বলবে আমি নেইনি, ও বলবে আমি নেই, বাদ দাও। প্রিয় ওকে আদর করে আবার বুকে জড়িয়ে ধরলো। আপদ পরানো বরপক্ষের খাওয়া দাওয়া শেষ হয়ে কনে বিদায় নিতে নিতে রাত প্রায় 2টো বেশি বেজে গেল। প্রিয়া আর বাইরে আসেনি।
প্রিয়কে নিয়ে ভেতরে ঘরেই বসেছিল। প্রিয় ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দিয়ে ওর পাশে বসে আছে প্রিয়া, নানান কথা ভাবছে। এমন সময় সাজেদা ও চাচা যান দুজনেই প্রবেশ করলেন। চাচা যান বললেন, প্রিয়ামা, নানা ভাইকে আমার বলে দে, তুই আয়, অনেক রাত হয়ে গেছে। প্রিয়া কোনো প্রশ্ন বা মন্তব্য না করে উঠে দাঁড়ালো। চাচা যান সাজেদা হাইকে লক্ষ্য করে বললেন, আপা, রাত অনেক হয়েছে, আপনার বাসায় তো বেশ দূরের পথ, আজ রাতটা রূপসাতেই চলুন, রুমের ব্যবস্থা আছে, সকালে নাস্তা সেরে সবার সাথে রওনা দেবেন। রাস্তায় এমনিতেই যখন তখন ঝামেলা বেঁধে যায়, চলুন হোস্টেলে, 10 মিনিটের পথ। আয় মা। এক হাতে প্রিয়াকে জড়িয়ে ধরে অন্য কাঁধে প্রিয়কে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলেন চাচা যান। পিতৃ মাতৃহীন এই অনাথ মেয়েটি তার হৃদয়ের অর্ধেক। মেয়েটার চেহারা শুকিয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যেই। বুকের ভেতরে সাইক্লোন বইছে শারদের। প্রিয়র হঠাৎ হারিয়ে যাবার সংবাদ পেয়ে কোনো কিছু শোনার বা বোঝার তো ধৈর্য সে ধারণ করতে পারেনি। প্রিয়া যেদিন থেকে প্রিয়র দায়িত্ব নিয়েছে সেদিন থেকে প্রিয়কে নিয়ে কোনো টেনশন করতে হয়নি, কারণ সে ততদিনে বুঝে গেছে প্রিয় এমন একজনের কাছে ঠাঁই পেয়েছে যে তার মায়ের চেয়ে কোনো অংশে কম নয়। প্রিয়র লালন পালনের প্রিয়া কখনো কোনো ত্রুটি করেনি, বরং বেশি যত্ন করেছে। ওর নিজের মা এতটা পারত কিনা সন্দেহ। তারপরেও প্রিয়র হারানোর খবরে কেন যেন সব রাগ জমা প্রিয়ার উপর গিয়ে পড়লো। মনে হলো যেন ওর গাফলতিতেই এমনটা হয়েছে। বোনের বিয়েতে আনন্দ করতে গিয়ে প্রিয়াকে ভুলে গেছেন, এমন ভাবনাই কেউ ভেতরে থেকে পরিচালিত করেছিল ওকে। নিঃসন্দেহে এটা শয়তানি চক্রান্ত। এ কারণেই রাগে হুঁশ হারানো উচিত না, কিন্তু এটাই শারদের প্রধান চরিত্রিক দুর্বলতা, যার জন্য সে নিজেও আজ লজ্জিত। প্রিয়ার মুখোমুখি যখন হবে তখন নিজের মাথাটা কোথায় লুকাবে ভেবে পেল না। প্রিয়া কি ওকে ক্ষমা করবে? যদি সাথে যেতে না চায়, যদি এখানেই থেকে যেতে চায়, যদি বলে আমি আর যাবো না। বিয়ের পর একবার নীরার গায়ে হাত তুলেছিল বলে নীরা বাপের বাড়ি চলে গিয়েছিল। 10-12 দিন পর হাতে পায়ে ধরে ফেরত আনতে হয়েছিল। বিষয়টা প্রায় ডিভোর্স পর্যন্ত গড়াতে চলেছিল। অনেক ঝামেলা করে বিষয়টি মিটমাট হয়েছিল। আজ প্রিয়া কি ওকে ক্ষমা করবে? সবার সামনে আজও প্রিয়াকে অপমান করেছে বলা চলে। শারদ হতাশ বোধ করলো। প্রিয়া যে ওর জীবনে মরুভূমিতে শান্তি, বাড়ি ছাড়া এত কষ্টে সুখের কিনারা মিলেছিল, আজ নিজের ভুলেই বুঝি তা হারাতে চলেছে শারদ। আচ্ছা, প্রিয়া তো ইসলামিক নিয়মকানুন যথেষ্ট মেনে চলে। ইসলাম কি স্বামীকে স্ত্রীর গায়ে এভাবে হাত তোলার অনুমতি দেয়? এক কোণে বসে এসব আকাশ পাতাল নানান কথা ভাবছিল শারদ। উফ, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঠিক মতো খাওয়াও হয়নি। আরমান জোরাজোরি করায় ওর সাথে খেতে বসেছিল ঠিকই, কিন্তু প্রিয়া খেয়েছে কিনা এসব ভেবে ওর খাবারের রুচি চলে গেছে। দুহাতে মুখ ঢেকে দীর্ঘশ্বাস ফেলল শারদ। এমন সময় মায়ের ডাকে মুখ তুলে চাইল। মা আর চাচা যান দাঁড়িয়ে আছেন। চাচা জানের কোলে প্রিয় ঘুমিয়ে। মনে মনে ঢোক গিলল শারদ, প্রিয়া কই? ও কি তাহলে সত্যি যাবে না? মাকে এই কথাটা জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না ওর। আস্তে করে উঠে দাঁড়ালো শারদ। তখনই দেখতে পেল নেভি ব্লু আবায়ার সাথে পিঙ্ক হিজাবে আবৃত কেউ একজন চাচা জানের পেছনে এসে দাঁড়িয়েছে। ওর ফিগার আর চোখ জোড়া বলে দেয় ওটা প্রিয়া। শারদ বারবার ওর দিকে তাকাচ্ছে, কিন্তু প্রিয়া মনে হয় ফোন করেছে, ও তাকাবে না। তাকালে দেখতে পেত শারদের চোখগুলো আনন্দে অধীর হয়ে আছে। প্রিয়ার সাথে কথা বলার জন্য ওর হাত ধরে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে শারদের অন্তরটা। কখন হোটেলে পৌঁছাবে আর প্রিয়কে নিরিবিলিতে একা পাবে, শারদের মনটা ছটফট করতে লাগলো। 10 মিনিটের পথও যেন ফুরাতেই চায় না। গাড়িতেও প্রিয় যথেষ্ট দূরে গিয়ে বসেছে। সারাটা পথে কেউ কোনো কথা বলল না। এমনিতেও বিয়ে বাড়ির ধকল সবার উপর দিয়েই গেছে, সবাই যথেষ্ট ক্লান্ত। হোটেলে পৌঁছে চাচা জানের কাছ থেকে প্রিয়কে নিল শারদ। চাচা যান সাজেদাকে বললেন, আপা, আপনি ভাইকে নিয়ে প্রিয়াদের পাশের রুমে উঠুন। শারদের বাবা রুমে ঢুকে গেলেন। চাচা যান দ্রুত বিদায় নিয়ে বাকি অতিথিদের খোঁজ খবর করতে চলে গেলেন। প্রিয়া রুমে ঢুকলো। শারদ ওর পেছন পেছন ঢুকে প্রিয়কে সাবধানে বিছানায় নামিয়ে রাখলো। প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া হিজাব আবায়া খুলে খুলে রাখছে, আর অমনি সাজেদা হাই রুমে ঢুকে বললেন, সাদর, তুই পাশের রুমে যা তোর বাবার সাথে, আমি প্রিয়াকে নিয়ে ওর ঘরে থাকবো। প্রিয়া ধীরে ধীরে হিজাব খুলে চুল ঠিক করলো। ওর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবায়া খুলে বাতাসে মেলে দিল। ও যে আজ মেরুন রঙের শাড়ি পরেছে এটা এই প্রথম লক্ষ্য করলো শারদ। কপালের এলোমেলো চুলগুলোকে কানের পেছনে গুজে দিল।
ভর্তা ব্রাকেটের মতো মুখটাকে আগলে ধরলো। শারদের চোখে ওকে অপূর্ব দেখাচ্ছে। প্রিয়ার সাথে একান্তে কথা বলার জন্য মনটা আকুলি বিকুলি করে উঠল। এরই মধ্যে মায়ের একে অসম্ভব সমন জারি। সাবিয়া হাতের ব্যাগ সোফায় এক কোণে রাখলেন, তারপর জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেলেন। তারপর শারদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাগিদ দিলেন। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা শুতে যা, রাত বাড়ছে না? ঝড়ের বেগে চিন্তা চলছে মাথার ভেতর। মাকে কি বলবে, কি উত্তর দেবে সেসব ভাবছে ও। এমন কিছু বলতে হবে যেন মা বিনা বাক্যে চুপচাপ মেনে নেয়। সন্ধ্যা রাতে ওই কাণ্ড করে নিজেই নিজের কাছে ছোট হয়ে আছে। আর যদি প্রিয়ার কাছে ক্ষমা চেয়ে না নেয় তো আজ রাতের ঘুম হারাম। মনটা এমনিতেই অপরাধ বোধে কুকড়ে আছে। না, প্রিয়াকে ছেড়ে তো সে এ ঘর থেকে যাবেই না, একদম না, না মানে না। প্রিয়া কাপড় চেঞ্জ করতে বাথরুমে ঢুকে গেল। শারদ দম নিয়ে বলল, মা তুমি এই ঘরে যাও, আমি এখানেই থাকবো। কেন? কেন আবার? বাবার নাক ডাকার শব্দে আমি এক ফোঁটাও ঘুমাতে পারবো না, তুমি যাও তো। কিশোর ছেলেদের মতো একঘেয়ে সুরে বলল শারদ। মা এবার বলে উঠলেন, প্রিয়াকে সহ্য হবে তোর? সাথে আনতে তো মানা করছিলি, এখন আবার? মা প্লিজ বেড়া দিও না তো। মা আর কিছু না বলে উঠে চলে যাবার জন্য জুতা খুঁজছিলেন। শারদ তার ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নাও তোমার ব্যাগ। মা বেরিয়ে যেতে দ্রুত দরজা আটকালো শারদ। ফুস করে চেপে রাখা দম ছাড়লো শারদ। মা একেবারে রেগে আছে। তার আদরে বৌমাকে কষ্ট পেতে দেখে তিনিও কষ্ট পেয়েছেন। সত্যিই বড্ড ভুল হয়ে গেছে। কপালটা দু আঙুলে চেপে ধরে ভাবলো শারদ। গেট খোলার শব্দে তাকালো শারদ। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরেছে প্রিয়া, মাথায় ওড়নাটা পেঁচানো। কি ব্যাপার, নামাজ পড়বে নাকি ভাবলো শারদ। আস্তে করে জিজ্ঞেস করলো, নামাজ পড়বে? প্রিয়া সহজ স্বাভাবিক সুরে উত্তর দিল। জি, ঈশা পড়া হয়নি। প্রিয়া যায় নামাজ বিছিয়ে তাকালো। কিছু বলবেন? না ঠিক আছে, তুমি নামাজ। প্রিয়া নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। শারদ ধীরে সুস্থে কাপড় বদলালো, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। সময়গুলো যেন পাথরের মতো বুকের উপর চেপে আছে। প্রিয়া কি খুব বেশি রাগ করেছে ওর ওপর? মনে পড়তেই ঘরের পর্দা সরিয়ে উকি দিল। উকি দিয়ে দেখলো প্রিয়া নামাজ শেষ করে হিজাব খুলছে। আধ ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়েছে। মুখ নামিয়ে প্রিয়র জামা কাপড়গুলো ভাঁজ করছে। শারদ ঠোঁট কামড়ে কিছু ভাবলো, তারপর দু হাত ট্রাউজারের পকেটে চালান করে দিয়ে বারান্দায় খানিক হাঁটলো। নিজের চুলগুলো দু হাত দিয়ে ব্যাক ব্রাশ করলো। বার কয়েক ঘরে ঢুকে দেখলো প্রিয়া চুপ করে শুয়ে আছে। শারদ একেবারে প্রিয়ার কাছে এসে বসলো। প্রিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু শারদ জানে ও ঘুমোয়নি। আস্তে করে ডান হাত দিয়ে প্রিয়ার গালে হাত রাখলো। প্রিয়া চোখ খুলে তাকিয়ে তরফতে উঠে বসলো। শারদ ওর হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে কাতর সরে বলল, সরি, এক্সট্রিমলি সরি। মানে আমি খুবই দুঃখিত, আমাকে মাফ করে দাও। প্রিয়া হাসবার চেষ্টা করলো। ঠিক আছে, বাদ দিন। তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। আসলে আমি খুব খারাপ, তোমাকে কষ্ট দেবার ইন্টেনশন ছিল না। কিভাবে কি হলো, আমি টেম্পার ঠিক রাখতে পারি কি? বললাম তো বাদ দিন। তুমি এখনো রেগে আছো? প্লিজ ফরগিভ মি। বলে নিজের দোকান ধরলো। প্রিয়া ছোট্ট করে হেসে বলল, সিনেমা করতে হবে না, কান ছাড়ুন। একটা অনুরোধ রাখবে? প্রিয়া তাকিয়ে রইল। শারদ ওর হাত ধরে টানলো। চলো না একটু বারান্দায় বসি। প্রিয়া অনুরোধের সুরে বলল, আমি একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে, বিশ্বাস করুন। শারদ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, একটু সরো, জায়গা দাও, আমিও ঘুমাবো। প্রিয়া অবাক হয়ে বলল, এখানে কিভাবে? এখানে তো আর জায়গা নেই। প্রিয়র ওপাশে কত জায়গা, ওখানে যান। না আমি এখানেই শুবো। বলে প্রিয়ার গা ঘেঁষে শুয়ে পড়লো। প্রিয়া খাট থেকে নেমে যেতে নিলে পেছন থেকে ওকে টেনে ধরলো শারদ। কোথায় যাচ্ছ? ছাড়ুন, আমি ওপাশে যাব। না যেতে পারবে না, আর গেলে আমিও সেই পাশেই যাব। এখন চিন্তা করো কি করবে। আমাকে শুতে দেবেন না? মানা করেছি? প্রিয়া ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল। চলুন, বারান্দায় না যেতে চেয়েছি। শারদ উঠে বসে হাসলো। চলো তাহলে। প্রিয়ার চুলগুলো খোপা বাঁধতে গেলে শারদ বাধা দিল। থাক না, ভালোই তো দেখাচ্ছে। বারান্দায় একটা লম্বা সোফা পাতা রয়েছে, দুজন সেখানে বসলো। প্রিয়া একটু সরে বসলে শারদ উঠে গিয়ে ওর গা ঘেঁষে বসলো।
প্রিয়া বিরক্তির স্বরে বলল, কি শুরু করেছেন? কই কি করলাম? বারান্দায় ডেকেছেন কেন বলুন? শারদ ওর দিকে তাকিয়ে থেকে বলল, কিভাবে রেগে রেগে কথা বললে? কিভাবে কথা বলবো? আমি রাগ করিনি, ঘুম পাচ্ছে তো। সন্ধ্যার ধকলটা আমাকে একেবারে কাহিল করে দিয়েছে, মাথাটা এখনো ঝিমঝিম করছে। প্রিয়া ডান হাত তুলে বোলালো। শারদ পরম মমতায় ওকে কাছে টেনে নিল। ওর মাথাটা টেনে নিজের উরুর উপর রেখে বলল, তুমি পা লম্বা করেছো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আরে ধ্যাত, এসব দরকার নেই। প্রিয়া হেসে সরে গেল। শারদ থেমে থেমে বলতে লাগলো, আমার এর আগের কারণে জীবনে অনেক সাফার করেছি, অনেক মূল্যবান সময় জীবন থেকে হারিয়েছি। সব হারিয়ে তোমাকে পেয়েছি, তোমাকে হারাতে চাই না। প্রিয়া এবার ওর হাত ধরে বলল, আপনি এটা ভুলে যান। অযথা এসব ভেবে নিজেকে ভারাক্রান্ত করার দরকার নেই। আসলে আপনার ব্যবহারে আমি যতটা না ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি যে আপনি আমাকে ভুল বুঝলেন। ভুল বুঝিনি, আমার সেই পুরনো রোগটাই ঝামেলা বাঁধিয়েছে। রাগলে কিছু মনে থাকে না। তারপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমার রাগটা তোমাদের সাহায্য করবে? প্রিয়া হাসলো। কি করলে রাগ কমে তা তো জানি না, তবে আপনি যদি দিনই জীবন যাপন শুরু করেন তাহলে কেবল রাগই না, অনেক কিছুর উপরেই আপনার নিয়ন্ত্রণ তৈরি হবে তাই তুমি আমাকে শিখাবে? ইনশাল্লাহ। শারদ ওর গালে হাত রেখে বলল। খুব বেশি লেগেছিল না? প্রিয়া কপট রাগ দেখিয়ে বলল। না লাগেনি, ডাকাত একটা। শারদ ঠোঁটে দাঁত কামড়ে প্রিয়াকে কাছে টেনে বসালো। কোথায় লেগেছে দেখি? ছাড়ুন, প্রিয় জেগে যাবে। জাগলে জাগবে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে শারদের কাছে মাথা রাখলো। শারদ ওর চুলে মুখ ডুবিয়ে বলল, ঘ্যান পাচ্ছে, ছোট না, শুতে যাই। চলুন। শারদ দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো। প্রিয়া ওর ওঠার ভঙ্গিতে হেসে তর্জনী তুলে বলল, নিজের জায়গায় শোবেন। দেখা যাবে, চলো তো। ঘুম পাচ্ছে। শারদ ফের প্রিয়ার পাশে শুয়ে পড়লো। কিছু একটা বলতে যাবে, তখনই প্রিয় কেঁদে উঠে বসলো। শারদ প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া হেসে বলল, এবার হলো তো? বলে প্রিয়কে কোলে টেনে নিল। শারদ দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়লো। পরদিন সকাল 10টা-11টার দিকে বাড়ি ফিরল ওরা। শারদ বাড়ি ফিরে অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। দুদিন একটু গ্যাপ যাওয়ায় কাজ চলেছে বেশ কিছু। নিজের রুমে বসে এক মনে কাজ করছে সে। প্রিয়া কখন ওর সামনে চা রেখে গেছে খেয়ালই করেনি। এমন সময় ফোন বাজলো। মাজেদা খালো ফোন করেছেন। ফোন রেখে সাজেদা বললেন, আগামীকাল ওদের বৌভাত, সেখানে যাওয়ার কথা বলল। কখন? বৌভাত তো রাতে, আমাদেরকে সকালেই যেতে বলেছে। তুমি বাবাকে নিয়ে সকালে যেতে পারো, আমি প্রিয়াকে নিয়ে পরে যাব। কথার মাঝখানে বেল বাজলো। সাজেদা যে দরজা খুলে দেখলেন মীরার মা আর মীরার ছোট বোন দাঁড়িয়ে আছেন। শারদ ড্রয়িং রুমে এসে ওদের দিকে কিছুটা হকচকিয়ে গেল। সাজেদা ওদের বসতে বলে নিজেও বসলেন। শারদও একটা সোফায় বসলো। এরই মধ্যে প্রিয়কে কোলে নিয়ে প্রিয়া ঢুকলো। সবাইকে সালাম দিল। মীরার ছোট বোন তীক্ষ্ণ হেসে শারদকে বলল, দিনকাল তাহলে ভালোই কাটছে। মীরার মা মৃদু শব্দে বলল, এরা থামতো। কেন থামবো? তারপর শারদের দিকে তাকিয়ে বলল, আমার বোনকে মেরে এখন আরেকজনকে নিয়ে রং তামাশা তো ভালোই জমিয়েছেন। কি বলতে এসেছো তুমি? শারদ শান্ত স্বরে প্রশ্ন করলো। প্রিয়া বলল, আপনারা বসুন, আমি আসছি। বলে চলে যেতে উদ্যত হলে নীরার ছোট বোন বলে উঠল, যাবেন কেন? আপনার প্রিয় স্বামী সত্য কাহিনীগুলো শুনবেন না? শারদ প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া নীরার ছোট বোনের দিকে। তখনই প্রিয় কেঁদে উঠল। প্রিয়া ইরার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকলো। তারপর খানিকটা হেসে বলল, আপনি সবে মাত্র এসেছেন, বসুন। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, তাছাড়া আপনার সাথে আমি তো এখনো পরিচিত হইনি। ইরা শারদের দিকে তাকিয়ে বলল, আপনার বউ তো বেশ স্মার্ট, না বলেও অনেক কথা বলে ফেলে। আমার কথা, আমাদের কথা বলিনি ওকে। শারদ হালকা হেসে বলল, প্রিয়া, উনি হচ্ছেন নীরার আম্মু, আর এই নীরার ছোট বোন। ব্যাস, পরিচয় করানো শেষ। তারপর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি হলাম নীরার ছোট বোন, প্লাস আপনার হাজবেন্ডের এক্স প্রেমিকা। এই বাড়িতে আজ আপনার নয়, আমার থাকার কথা ছিল। বলে ইরা অগ্নিদৃষ্টিতে শারদের দিকে তাকালো। শারদ ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া শারদের দিকেই তাকিয়েছিল। শারদ তাকাতেই চোখ সরিয়ে নিল।
এদিকে প্রিয় হঠাৎ খ্যান খ্যান শুরু করলে ওকে নিয়ে ভিতরে চলে গেলেন সাজেদা হাই। দেখে মনে হলো তিনি উঠে যাবার অপেক্ষাতেই ছিলেন। প্রিয় কান্না করায় সে সুযোগটা পেয়ে গেলেন। শারদ গম্ভীর হয়ে চুপচাপ বসে আছেন, আর ইরা অগ্নিদৃষ্টি নিয়ে শারদের দিকে তাকাচ্ছে আর বলছে, এই লোকটা আমাকে ঠকিয়েছে। নীরার আম্মু কিছুটা নড়ে চড়ে বসলেন। আসলে আমি এখানে আসতে চাইনি, ইরাই জোর করে আমাকে নিয়ে এলো। তারপর তিনি প্রিয়কে উদ্দেশ্য করে বললেন, তুমি শারদের বউ, তোমার অনেক কথা আমি শুনেছি। তুমি প্রিয়কে মায়ের মতো মানুষ করেছো, এটা শুনে আমি স্বস্তি পেয়েছি। আমার নাতিটা ভালোভাবে মানুষ হোক, এটাই তো আমাদের একমাত্র চাওয়া। যাক, যে জন্য এসেছিলাম। বলে ব্যাগ থেকে একটা কার্ড বের করে শারদের হাতে দিয়ে বললেন, তোমার আম্মা তো ভেতরে চলে গেলেন, তাই তোমার হাতেই দিচ্ছি। আগামী মাসের 17 তারিখে ইরার বিয়ে। ইরাই প্রেশার করলো প্রথম দাওয়াতটা সে তোমাকে দেবে। বিয়ের পরই ওরা কানাডা চলে যাবে। ছেলে সেখানকার সিটিজেন। কিছুক্ষণ থেমে আবার বললেন, আমার মেয়েটা চলে যাবে, তাই ওর আবদারটা রাখতে হলো, নতুবা আমি আসতে চাইনি বাবা। এ পর্যন্ত বলে নীরার আম্মু থেমে গেলেন। শারদ কোনো জবাব দিল না, কার্ডটা একপাশে রেখে দিল। একটু বসুন, আমি আসছি। বলে দ্রুত বেরিয়ে গেল। ঘরে এখন ওরা তিনজন, নীরার আম্মু, ইরা আর শারদ। ইরা মুখ কঠিন করে রেখেছে। শারদ ইরার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, তুমি কাজটা ঠিক করোনি। কোন কাজটা? আমার বউয়ের সামনে তুমি গোটা বিষয়টাকে ভুলভাবে উপস্থাপন করেছো। এভাবে আমার সংসারে আগুন লাগিয়ে তোমার কি লাভ হচ্ছে বলো? ও বাবা, একেবারে আমার বউ। আপনিকেও তো কোনোদিন এইভাবে ডেকেছেন বলে শুনিনি। শারদ নীরার মায়ের দিকে তাকালো। প্লিজ ওকে থামান, ও পাগলের মতো আচরণ করছে। হ্যাঁ করেছি, কারণ আমি পাগল। কেন ভয় পাচ্ছেন নাকি? বউ চলে যাবে। ইরা হেসে উঠল। শারদ শান্ত স্বরে বলল, সে ভয় আলহামদুলিল্লাহ নেই, তবে ভয় যেটা পাচ্ছি সেটা অন্য কারণে। আর সেটা হলো প্রিয়া কষ্ট পাবে। আমি চাই না তোমার এসব মিথ্যা অভিযোগে ও কষ্ট পাক। আহা, কি ভালোবাসা। নীরার আম্মু মেয়ের কাঁধে হাত রাখলেন। চুপ কর না মা। প্রিয়া দ্রুত হাতে ফ্রিজ খুলে মিষ্টি, দই, কিছু ফল আর বিস্কুট সাজিয়ে কিছুক্ষণের মধ্যেই ড্রয়িং রুমে চলে এলো। শুনতে পেল ইরা হিসিয়ে বলছে, আপনার জন্য আমার জীবনটা আজ এমন হলো। আমি বিয়ে করব ঠিকই, কিন্তু সুখী হতে পারবো না আপনার জন্য। তাই আপনাকেও সুখী থাকতে দেব না। ওদিকে নীরার আম্মু বলছেন, থাম তো, কি শুরু করলি? আমি এই জন্য এখানে আসতে চাইনি। এই পর্যায়ে হালকা গলা কেসে প্রিয়া প্রবেশ করলো। ইরা থেমে গম্ভীর হয়ে গেল। নীরার আম্মু অবাক হলেন। ওমা, তুমি আবার এসব আনতে গেলে কেন? প্রিয়া হেসে নাস্তা সার্ভ করতে লাগলো। ইরা ব্যঙ্গাত্মক হেসে বলল, আদর্শ পত্নী। প্রিয়া ওর দিকে একটা প্লেট বাড়িয়ে ধরলে ইরা জানালো সে কিছু নেবে না। প্রিয়া নীরার আম্মু আর শারদের হাতে নাস্তা তুলে দিল। শারদ শুধু চা খাবে বলল। প্রিয়া একটা পিরিচের মিষ্টি নিয়ে সেখান থেকে সামান্য কেটে ইরার মুখের সামনে তুলে ধরলো। নাও, আমার হাতে মিষ্টি মুখ করো। না না, আমি মিষ্টি পছন্দ করি না। মিষ্টি আমিও অ্যাভয়েড করি, কিন্তু এটা তোমার বিয়ের সুসংবাদের মিষ্টি। নাও আপু, মনে করো আমি তোমার নীরা আপি, আর আমি তো কোনো দোষ করিনি বলো। করেছি, আমার হাতে খেতে সমস্যা কি? ইরা কিছু বলতে গেলেও ওর আম্মু বাধা দিলেন। নে না, এত করে বলছে। ইরা কিছুটা ভেবাচাকা খেয়ে গেছে। এত সব কথার পরও প্রিয়ার এই আচরণ অপ্রত্যাশিত। প্রিয়া ওর মুখের সামনে মিষ্টি ধরে আছে দেখে বাধ্য হয়ে মুখ খুলল। প্রিয়া চামচটা রেখে ইরার হাত ধরে বলল, শোনো আপু, কেউ কাউকে ঠকালে কতটা খারাপ লাগে তা তুমি জানো। তাই যাকে বিয়ে করছো তাকে ঠকিও না, তাতে তুমি নিজেও সুখী হবে, সেও। পেছনের কথা ভুলে যাও, সুখী হবার চেষ্টা করো। চাইলে বুঝি সুখী হওয়া যায়? কেন যাবে না? কেউ যদি মনে করে আমি ভালো খেলে পড়লে সুখী হব, তাহলে সে ভালোর খোঁজেই জীবনটাকে দুঃখে পার করে দেবে, অথচ কোনটা ভালো সেই জ্ঞানটাই তার নেই। আবার কেউ হয়তো ভাগ্যে যা পারে, যতটুকু পারে সেটাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নেবে, ভাবে অনেকে তো এটুকুও পায় না, আমি পেয়েছি। এই তৃপ্তি তাকে সুখী হতে সাহায্য করে। এই কারণেই অনেক ধনীরাও সম্পদে ডুবে থেকে সুখ পায় না। আবার একটা গরিব রিক্সা চালক অল্প পেয়েই বেশি সুখী। সুখ জিনিসটা আসলে আপেক্ষিক। কেউ কাউকে সুখী রাখতে পারে না, তবে কেউ সুখে থাকতে পারে। এটা যার যার মনের ব্যাপার। এত তত্ত্বকথা আমি বুঝি না। ইরা কাঁধ ঝাঁকালো। যাবার সময় নীরার আম্মু প্রিয়ার মাথায় হাত রেখে বললেন, তুমি খুব ভালো মেয়ে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া করবেন আমার জন্য। শারদকে নিয়ে এসো।
শারদ চুপ করে নিজের জায়গাতেই বসে রইল। ইরা ওর দিকে না তাকিয়ে প্রিয়াকে বলল। যাক, ভালো থেকো। বলতে পারলাম না, প্রিয়া হাসলো। কিন্তু আমার বলতে বাধা নেই। আল্লাহ তোমাকে ভালো রাখ। ইরা আর কোনো কথা না পেয়ে গটগট করে বেরিয়ে গেল। ওরা চলে গেলে প্রিয়া গেট লাগিয়ে ভিতরে চলে যেতে উদ্যত হলো। শারদ ডাকলো। কিছু বলবেন? প্রিয়া ওর দিকে তাকালো। শারদ উঠে এসে ওর হাত ধরলো। ভেবেছিল প্রিয়া হাত সরিয়ে নেবে, কিন্তু প্রিয়াকে স্থির দেখে দু হাতে ওর মুখ পিয়ানার মতো করে ধরলো। তুমি আমাকে অনেক খারাপ ভাবছো, তাই না? প্রিয়া শারদের হাত দুটোকে আস্তে করে সরিয়ে দিয়ে ধীরে ধীরে বলল। এবার বোধহয় বুঝতে পারছি কেন আমাকে বিয়ে করতে রাজি হননি। শারদ ওর হাত চেপে ধরে বলল। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয় প্রিয়া। আমি তোমাকে সব খুলে বলতে চাই, শুনবে প্লিজ? প্রিয়া সরে যেতে যেতে বলল। পরে শুনবো। প্রিয়া চলে যাবার পর শারদ দু হাতে মুখ ঢেকে বসে পড়লো। বাকি দিনটা আর প্রিয়ার সাথে কোনো কথা হলো না। বিকেলে শারদ বাইরে যাবে বলে চা চেয়েছিল। প্রিয়া চাটা রেখেই চলে যাবার জন্য উদ্যত হলেই শারদ ডাকলো। এই দাঁড়াও। প্রিয়া থামলো। শারদ ওর কাছে যেয়ে দাঁড়ালো। একটা পাগল মেয়ে কিনা কি বলে গেল, তাই শুনে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে? কথা বন্ধ করেছি কে বললো? আমি বলছি, তাকাও আমার দিকে। প্রিয়া তাকালো না। চায়ের কাপটা দিন, কাজ আছে। আবার চা খাওয়া হয়নি। তাহলে পরে এসে নিয়ে যাব। বলে প্রিয়া চলে গেল। শারদ চিন্তিত মুখে চাটা টেনে নিল। বেখেয়ালে চুমুক দিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলল। প্রতিদিনের মতো আজ কম্পিউটারে বসেছে শারদ। প্রিয়ার অপেক্ষা করছে সে। প্রিয়া মায়ের ঘরে এতক্ষণ করছে কি কে জানে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রিয়া এলো। নিজে থেকেই শারদের সামনে এসে বসলো। শারদ আনমনে কম্পিউটার টিপাটিপি করছিল। প্রিয়া বলল। কি বলবেন বলুন। শারদ ওর দিকে তাকিয়ে বলল। মা কিছু বললো? প্রিয়া হাতের আংটি ঘোরাতে ঘোরাতে বলল। অনেক কিছু, তবু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। শারদ দু হাত বুকের উপর আড়াআড়ি করে বাঁধল। দীর্ঘশ্বাস ফেলে বলল। ইরা আর আমি একই ডিপার্টমেন্টে পড়তাম, ভালো বন্ধু ছিলাম। সেই সুবাদে নীরার সাথে পরিচয়। নীরা অন্য ডিপার্টমেন্টে পড়তো, কিন্তু যেহেতু নীরাকেই পছন্দ করতাম, তাই ওর সাথে ফোনে বা বাইরে বসে কথা হতো। ইরা আমাদের ব্যাপারটা প্রথমে ধরতে পারেনি। ওদের বাসায় কখনো গেলে নীরার জন্য যেতাম, কিন্তু ইরা ভাবতো ওর জন্য গেছি। আমি বলবো না আমার দোষ নেই। আমার দোষ যেটা ছিল সেটা হলো আমি ইরাকে বুঝতে দিইনি যে ওকে আমি ভালোবাসি না, কেবল বন্ধুর চোখে দেখি। ওদের বাসা থেকে যখন নীরার জন্য পাত্র দেখা হচ্ছিল, তখনই আমি আর নীরা জানাই যে আমরা বিয়ে করতে চাই। ইরা তখন প্রচণ্ড শক হয়। আমাকে বাইরে ডেকে ওর বন্ধুদের সামনে যা তা বলে, তাদের চিৎকার করে। দেখেছো তো ও কতটা ক্রেজি টাইপের মেয়ে। আমাদের বিয়ে তো ইরা ছিল না, ওর বাবার কাছে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। নীরা নিজেও খুব জেদি আর খুঁতখুঁতে স্বভাবের ছিল। কথার এ পর্যায়ে প্রিয়া বাধা দিয়ে বলল। নীরার কথা থাক, মৃত ব্যক্তির সম্পর্কে আলোচনা শুনতে বা বলতে চাচ্ছি না। শারদ থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল। নীরা মারা যাবার বেশ কিছুদিন পর নীরাদের বাসা থেকে ইরার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আসে। ইরাই বলে পাঠিয়েছিল। আমাদের বাসায় কেউ তেমন আপত্তি করেনি। আব্বু মা দুজনেই রাজি ছিল, কেবল আমি রাজি ছিলাম না। কেন যেন মনকে বোঝাতে পারছিলাম না। নীরাকে খুব ভালোবাসতাম, তার স্থানে ইরাকে তো ভাবতেই পারছিলাম না। তাছাড়া ইরার কিছু জিনিস আমার একদম ভালো লাগতো না, বিশেষ করে ছেলেদের সাথে মেলামেশা। এমনকি নীরার সাথেও এ নিয়ে মাঝে মধ্যে তর্ক হতো। ও বলতো বিয়ে করে আমি নাকি ওকে নিজের সম্পত্তি মনে করছি, তাই ওর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। আসলে বিয়ের আগে বুঝিনি মানুষ বউকে কিভাবে দেখতে পছন্দ করে। বিয়ের পর বুঝতে পারলাম যে ঘরের বউকে এভাবে খোলামেলা দেখতে কোনো পুরুষই বোধহয় পছন্দ করে না। ইরার পরিমিতি বোধহয় খুব কম, স্থান কাল পাত্র বিচার করে না, যখন যা মনে আসে বলে ফেলে। শারদ চুপ করে রইল। প্রিয়া যখন উঠতে যাবে তখন বলল। তোমাকে বিয়ে করতে না চাওয়ার পেছনের কারণ একটাই, এদের প্রতি আস্থা না থাকা। ভেবেছি মেয়েরা এমনই হয়, তবু মায়ের প্রিয়া বিয়েতে রাজি হলাম। বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত তুমি আমার কাছে বিস্ময় প্রিয়া। শারদ প্রিয়ার দিকে তাকালো। তোমাকে না দেখলে জানতাম না কোনো মেয়ে এত পবিত্র হতে পারে। পরপুরুষ থেকে বেঁচে চলা। তুমি যখন আমার সামনে সহজভাবে আসো, তখন মন আনন্দে বলে এই মেয়েটা শুধু আমার। বোরখা পরা যখন তোমাকে কেউ দেখতে পায় না, তখন মন জানে নিকাবে আবৃত রথপটির মালিক আমি একা, যার কোনো ভাগিদার নেই। সততার একটা সৌন্দর্য আছে প্রিয়া, তোমাকে দেখে জেনেছি। তোমার বিভিন্ন আচরণ, ধৈর্য, সহনশীলতা আমাকে দুর্বল করে ফেলেছে।
আজ আমি মন থেকে জানি যে সত্যিকারের ভালো আমি শুধু তোমাকেই বাসি। নীরার সৌন্দর্য ছাড়া তার কাছে আর কিচ্ছু পাইনি। জীবনে সুখী হতে গেলে সৌন্দর্য তেমন কোনো কাজেই আসে না। আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। প্রিয়া মুখ তুলে তাকাতে পারছে না। শারদ ওর দুহাত ধরে নিজের দিকে টানলো। আমাকে কি ক্ষমা করা যায় প্রিয়া? প্রিয়া কোনো কথা না বলে উঠে এসে শারদের মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরলো। শারদ চোখ বন্ধ করে সেই অনন্ত ভালোবাসায় ডুবে গেল। ভালোবাসা আর বিশ্বাসের সততা সহাবস্থানের ইসলামের ছত্রছায়ায় পরম শান্তিতে কেটে গেল শারদ প্রিয়ার 25 বছরের সংসার জীবন। ওরা নিজেদের সমস্ত চাওয়াকে নিয়ে দিনের আলোকে পথ চলতে শিখে গেছে। সেখানে কোনো অন্ধকার নেই। চশমাটা খুঁজে না পেয়ে বিরক্ত বোধ করছে প্রিয়া। ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, বেড সাইডের টেবিল কোনোটা খুঁজতেই বাদ রাখেনি। চশমা ছাড়া ছোট্ট অক্ষরগুলো আজকাল একদমই দেখতে পায় না প্রিয়া। ড্রেসিং টেবিলে আয়নার কারো ছায়া পড়লো। প্রিয়া ঘুরে দাঁড়ানোর আগে পেছন থেকে জড়িয়ে ধরলো কেউ। ঘাড় না ফিরিয়েও বুঝলো এটা শারদ। ঘাড়ে প্রবল সুরসুরি অনুভব করলো প্রিয়া। শারদের দাড়ি দিয়ে সুরসুরিটা লাগছে। প্রিয়া খিলখিল করে হেসে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারলো না। মৃদু ঝামটা দিয়ে বলে উঠলো, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনো ছেলে মানুষিতে গেল না। ছাড়ুন, মেয়েরাকে এসে পড়বে। শারদ ঘাড়ে মুখ গুজে রেখেই আর শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়ুন না, ওই দোয়াটা পড়বো। কি যেন? আল্লাহুম্মা। প্রিয়া সচকিত হলো। কোন দোয়াটা? এতটুকু বলতে বাকি ছিল। প্রিয়া ঘুরে শারদের বুকে ধাক্কা দিয়ে কপট রাগের সাথে বলল, একদম ধাক্কা দিয়ে ফেলে দিব। দিন দুপুরে ফাজলামি, বুড়ো বয়সে ঢং। শারদ প্রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, 55 পুরুষ মানুষের জন্য কোনো বয়স না। I'm too young, too strong. দেখতে চাও? প্রিয়া হাসলো। জি, চাই না। শারদ আরো পিছিয়ে ধরলো। প্রিয়া এবার সিরিয়াস কণ্ঠে বলল, ছাড়েন না রে ভাই, সাথী প্রীতি যে কোনো সময় এসে পড়বে। দেখলে কি ভাববে? এদিকে চশমাটা খুঁজতেছি কখন থেকে, দেখেছেন? বলে শারদের দিকে চোখ পড়তেই দেখলো ওর কাঁচা পাকা চুলের মাঝে প্রিয়ার চশমাটা উকি দিচ্ছে। ওই তো চশমা, আপনার কাছে গেল কিভাবে? বলে হাত বাড়িয়ে চশমাটা নামালো। দেখি ছাড়েন তো, মনে হয় প্রীতি আসছে। শারদ প্রিয়ার গালে চুপ করে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আমাদের মেয়েরা একজনও ঘরে ঢুকবে না, কারণ তাদের তুমি শিখিয়েছো যে বাবা মায়ের ঘরে প্রবেশের আগে অনুমতি নিতে হয়। বুঝে গেছো? প্রিয়া চশমাটা চোখে দিয়ে হেসে বলল, না, ভুলিনি, বলবো কেন? এটাই ইসলামের শিক্ষা, যেটা আমার মেয়েদের শিখিয়েছি। শারদ পাঞ্জাবিটা খুলে হ্যাঙ্কার নিতে গেলে প্রিয়া নিজের হাতে তা নিয়ে নিল। দিন, আমাকে দিন। প্রিয়ার হাতে সেটা দেখে স্যান্ডো গেঞ্জি পরে বিছানায় গা এড়িয়ে দিল। প্রিয়া তাকালো। ও মা, ইস্ত্রি করা পাজামা পরে শুলেন যে? পাল্টে লুঙ্গি টুঙ্গি কিছু পরেন? করতে ইচ্ছে করছে না। বলে শারদ শুয়ে থাকলো। প্রিয়া ওর কাছে এসে বসলো। কপালে একটা হাত রেখে বলল, শরীর ঠিক আছে তো? বলে প্রিয়ার হাতের লাল কার্ডটা দেখিয়ে বলল। হাতে কি? প্রিয়া বলল, আরে এটার ডেট মনে হয় তো আজকেই। এটা পড়ার জন্য চশমা খুঁজছিলাম। বলে কার্ডটা খুলে পড়তে লাগলো প্রিয়া। শারদ হঠাৎ মনে পড়ে উঠে বসলো। আরে ভুলেই তো গেছি। এই আজকেই না ইমরান সাহেবের ছেলের বিয়ে? মম, সেটাই তো দেখছি। এই নিন দেখুন, দাওয়াত তো রাতে। শারদের হাতে কার্ডটা ধরিয়ে দিয়ে চুলটাকে খোপা করার জন্য হাত তুলতে শারদ কাঠ ফেলে প্রিয়ার পেট জড়িয়ে ধরে তাতে মুখ গুজল। প্রিয়া শারদের চুলে বিলি দিতে দিতে বলল, ফ্ল্যাশিয়ে দেবেন? প্রিয়া কিছু বলতে যাবে তখন গেটে টোকা পড়লো। আমি আসবো? শারদ সরে গিয়ে বালিশে মাথা রাখলো। প্রিয়া ওড়না গায়ে পেঁচিয়ে বলল, আসো আম্মু। পর্দা সরিয়ে এক তরুণী প্রবেশ করলো। সালাম নিলে শারদ সশব্দে উত্তর দিয়ে উঠে বসলো। ওয়ালাইকুম আসসালাম আমি জান, আসেন বসেন। বলে সস নিয়ে মেয়েকে কাছে বসিয়ে মাথায় হাত রেখে বললেন, আমার আম্মুটা কেমন আছে? ভালো আব্বু। বলে প্রিয়ার দিকে তাকালো। আমি বড় আপু বলেছে রাতে নাকি বিয়েতে যাবে না। প্রিয়া চশমা খুলে বেড সাইড টেবিলে রেখে বলল, কেন, ওর আবার কি হলো? জানি না, সাথী বলল বড় আপু না গেলে ও যাবে না। তাহলে কি আমি একা যাব? প্রিয়া ওর দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। প্রিয়র সাথে আমি কথা বলছি, সবাই যাবো ইনশাল্লাহ। শারদ প্রিয়ার দিকে তাকালো। কোনো সমস্যা হয়েছে? না না, প্রিয় তো এমনিতেই কোথাও যেতে চায় না। আচ্ছা, আমি কথা বলে দেখি। প্রীতি উঠে চলে গেল। প্রিয় শুয়ে শুয়ে বই পড়ছিল। মাকে ঢুকতে দেখে উঠে বসলো। প্রিয়া ওর কাছে গিয়ে বসলো, মাথায় হাত ঘুরিয়ে বলল,
আমার আম্মুটার কি হয়েছে? মন খারাপ হুম? প্রিয় মায়ের কাঁধে হাত রেখে আদরে সয়ে বলল, আম্মি, আমি আজকে দাওয়াতে যেতে চাই না। কেন মা? তোমার আন্টি আঙ্কেল বারবার করে বলে গেছে সবাইকে নিয়ে যেতে। তাছাড়া তুমি তো এমনিতে কোথাও যাও না, এটা ঘনিষ্ঠ আত্মীয়দের প্রোগ্রাম। না গেলে ওরা কষ্ট পাবে, ওদের হক নষ্ট করা হবে। তুমি যেতে চাচ্ছ না কেন? তোমার অন্য কোনো সমস্যা? না না, ওরা গান টান বাজাবে, হই হুল্লোড় করবে, ওর সাথে পরিচয় করাতে চাইবে। এইসব আমার ভালো লাগে না আম্মি। প্রিয়া মৃদু হাসলো। আরে না না না, তোমার সাথী আন্টি খুব ভালো করে জানে তুমি কেমন মেয়ে। তুমি তোমার মতো থাকবে, কেউ তোমাকে বিরক্ত করবে না। আর গান অ্যাভয়েড করার জন্য তো আমরা গায়ে হলুদ বাতিল দিলাম। ওয়ালিমাতে এসব করবে না। আর তুমি তোমার মতো বোরকা নিকাব পরে যাবে কেমন? প্রিয় মায়ের গলা ধরে বলল, আমি কালো বোরকা পরবো। আপু আবার কিছু বলবে না তো? বলবে না, আমি মানা করে দিব। কিন্তু তুমি কালো না পরে অ্যাশ বা কফি কালারও পরতে পারো, নিষেধ তো নেই। না থাক, কালোটাই। প্রিয়া উঠে ওর মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা যান, যেটা তোমার ভালো লাগে পরো। প্রিয়া উঠে যাবার সময় বলল, সবাই ঈশা পরে নেবে, কারণ ফিরতে রাত হয়ে যাবে। বলে প্রিয়র দিকে ফিরল। আম্মু, তোমার মাদ্রাসা খোলা কালকে? না, ছুটি নিয়েছি। আচ্ছা তাহলে তো হলোই। বলে সাথীর দিকে ফিরে বললেন, যাও তো মা, তোমার আব্বুকে একটা চা করে দিয়ে আসো। প্রিয়া মেয়েদের ঘর থেকে বেরিয়ে শাশুড়ি রুমে গেল। সাজেদা শুয়েছিলেন। প্রিয়ার শ্বশুর মারা যাবার পর থেকে সাজেদা অনেকটাই বুড়িয়ে গেছেন। চুপচাপ থাকেন, নাতি নাতনিরা কাছে থাকলে একটু গল্প স্বল্প করেন। প্রিয়া সাজেদার মাথার কাছে বসে মাথায় হাত রেখে বললেন, চা খাবেন মা? থাকলে দাও। আজ না ইমরানদের প্রোগ্রাম? জি, রাতের নামাজ পড়ে আপনি তৈরি হয়েছেন। শারদকে গাড়ি থেকে নামতে দেখে ইমরান চৌধুরী ছুটে এলেন, সাথে স্ত্রীও ডেকে দিলেন। কারণ তিনি ভালো করে জানেন শারদের বউ মেয়েরা অন্যরকম, তারা বেপরদা চলাফেরা করে না। এ কারণে ইমরানের পরিবার তাদের খুবই শ্রদ্ধার চোখে দেখে। ইমরান জোরে সালাম দিয়ে জড়িয়ে ধরলেন শারদকে। তারপর শারদকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে দেখে মনটা ভরেছে, মাশাআল্লাহ। শারদ পরেছে একটা ঘিয়ে রঙের পাঞ্জাবি, টাকনোর উপর পর্যন্ত পাজামা। হজ করে আসার পর থেকে টুপিও পরে থাকে। স্বাস্থ্যটা ভারী হওয়ায় গাল ভর্তি দাড়িতে তাকে এখন বেশ লাগে দেখতে। ইমরান পত্নী মাথায় ভদ্রতা করে আঁচল টেনে বললেন, ভাবি সাহেব কোথায়? শারদ সরে গিয়ে হাত দিয়ে গাড়ির দিকে ইশারা করলো। সে এখন যথেষ্ট সচেতন পরনারীর বিষয়ে। সাধারণত সে কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ইমরানের পত্নী গাড়ির সামনে গেলেন। প্রিয়া আর তার 3 মেয়ে নামলেন। শ্রুতি আর প্রীতি রঙিন বরখা হিজাব পরলেও প্রিয় কালো শাটিনের বরখা পরেছেন। হিজাব নিকাবে সে পুরোপুরি আবৃত। তারপরেও প্রিয়র গোটা অবয়বে এক কোমল সৌন্দর্য প্রকাশ পায়, যা তাকে না দেখলেও অনেকটা ধারণা করা যায় যে সে সাধারণের ভিড়ে অসাধারণ। ইমরান পত্নী প্রিয়কে জড়িয়ে ধরে বললেন, আহ কি সৌভাগ্য, আমার আম্মুটা এসেছে, আমার 3 জন মামুনি এসেছে, আসো। বলে তিনি প্রিয়র দিকে হাত বাড়ালেন। প্রিয় তার হাত মোজা পরা হাতটা বাড়িয়ে দিল তার দিকে। প্রিয়া ভেতরে মেয়েদের সাথে বসে রইল। শত অনুরোধ সত্ত্বেও সে বরকা খোলেনি, কেবল নিকাবটুকু সরিয়েছে। ইমরান পত্নী পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রিয়া আর তার মেয়েদেরকে সবাই প্রিয়র বরাবর ফিরে ফিরে দেখতে লাগলো। প্রিয় তেমন কোনো প্রসাধনী ব্যবহার করেনি, কিন্তু তার চেহারায় একটা প্রচ্ছন্ন ব্যক্তিত্ব আছে, যা তার মুখাবয়বে আরো মোহনীয় করে তুলেছে। অনেক পাত্রের মায়েরাই প্রিয়কে দেখা মাত্র নিজেদের ছেলে বিয়ে করানোর জন্য অস্থির হয়ে গিয়েছেন, কিন্তু প্রিয় তো বটেই। প্রিয় নিজেও কঠিন সত্য রেখেছেন, দিনদার ছেলে ছাড়া সে বিয়ে করবে না, ছেলে কালো হোক কি দরিদ্র। কিন্তু দিনদারিতাই তার বর যোগ্যতা প্রিয়র কাছে। প্রিয় লেখাপড়া করেছে একটি মাদ্রাসাতে। প্রিয়ার উৎসাহী শারদ মেয়েকে স্থানীয় একটি ইংলিশ ভার্সনের মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেয়। প্রিয় এখন সেই মাদ্রাসাতেই লেখাপড়ার পাশাপাশি নিজেও ছোট ছোট বাচ্চাদের পড়ায়। দিনের তরবিয়তা সে প্রিয়ার কাছ থেকেই যেমন পেয়েছে, যার চেয়ে বেশি পেয়েছে মাদ্রাসা থেকে। সে কারণেই প্রিয়র মধ্যে পদ্মার কঠোরতা যথেষ্ট। সব ঠিক থাকলেও বিয়ে বাড়িতে খাবারের জন্য সবার বসার ব্যবস্থা একসাথে করা হয়েছে। নারী পুরুষ সব একসাথে। প্রিয় এবার যথেষ্ট বিপাকে পড়ল। মায়ের কানে কানে বলল, আমি সবার সাথে বসবো না আম্মি। সব শুনে ইমরান পত্নী একটা টেবিলের ব্যবস্থা করলেন, যেখানে শুধু মহিলারা বসবে।
প্রিয়া বড় মেয়েকে আড়ালে বসার জায়গা করে দিলেন। প্রিয়া টেবিল থেকে সরে যাবার সময় এক মধ্যবয়স্কা ভদ্র মহিলার সাথে ধাক্কা খেয়ে বারবার ক্ষমা চাচ্ছিলেন। মহিলাটিও না না ঠিক আছে। বলতে গিয়ে প্রিয়ার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। প্রিয়ার মুখের হাসি হঠাৎ বিস্মিত হলো। হাসি মুখে সালাম দিয়ে বলল, ভালো আছেন? মহিলাটিও এবার চিনতে পেরে বেশ উত্তেজিত হয়ে বললেন, আপনি শাহাদের ওয়াইফ প্রিয়া, ঠিক বলেছি না? প্রিয়াও হেসে বললেন। আমিও চিনতে পেরেছি আপনি ইরা। ইরা হঠাৎ দুহাতে জড়িয়ে ধরলেন প্রিয়াকে। ইস, প্রায় 20-22 বছর পরে দেখছি আপনাকে। প্রিয়ার হাত ধরে টেনে বসালেন, অনেক কথা বললেন। প্রিয়াও বলল, অনেক বদলে গেছেন আপনি। ইরা লজ্জিত হাসল। সেই দিনের দুর্ব্যবহারের জন্য আমি লজ্জিত। আপনার কথা আমার সবসময় মনে হতো। তার মনে পড়ে প্রিয়র কথা জিজ্ঞেস করলো। প্রিয়া হেসে হাত দিয়ে প্রিয়কে দেখালো। সে চুপচাপ কাছেই বসেছিল। ইরা বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে বলল, আমাদের প্রিয় এটা। প্রিয়া হেসে মাথা নেড়ে প্রিয়র কানে কানে কিছু বলতে প্রিয় তাকালো। সালাম দিলে ইরা কেটে জড়িয়ে ধরলেন প্রিয়কে। প্রিয় মায়ের মুখে সবে শুনেছে, তাই সেও সমান আবেগে ইরাকে জড়িয়ে ধরলো। ইরা চোখ মুছে বলল, থ্যাঙ্কস প্রিয়া, আমাদের প্রিয়কে তুমি তোমার মতো বানিয়েছো। প্রিয়া জিজ্ঞেস করলো, তোমার ছেলে মেয়ে কজন? ইরা হেসে বলল, আল্লাহর দান একজনেই। দাঁড়াও ডেকে দেখাই। বলে চারপাশে ছেলেকে খুঁজলেন। তারপর বললেন, আমার মতো জালিমের ঘরে আল্লাহ এক আলিম দিয়েছে, লন্ডনের নামকরা মাদ্রাসা আদম একাডেমিতে পড়ায়ও। তাকে বেশ অনেকক্ষণ ধরেই ফলো করছিল মেয়েটাকে। গাড়ি থেকে নামার সময় দেখেছে ভদ্রতা আর বিনিময়ে পাশাপাশি রয়েছে বেটার চমৎকার দিনদারিতা। জীবনের এই পর্যায় পর্যন্ত আসতে যতগুলো বসন্ত পেরিয়েছে তার সবগুলো বসন্তে ফুল পাখির আনাগোনা কম হয়নি, কিন্তু তাকিরটাতে মন ভিজেনি। এই মেয়েকেই দেখার পরে মনে হয়েছে হয়তো তার জীবন তরির কিনারা এবার মিলবে। মায়ের কাছে গিয়ে দাঁড়াতে সরাসরি চোখাচোখি হলো তার সঙ্গে। মেয়েটি এক পলক তাকিয়ে দ্রুত নিকাপে মুখ ঢেকে নিল। প্রিয় জানতো তার মায়ের নাম ইরা। ইরার কথাও সে শুনেছে মায়ের মুখে, তাই পরিচয় করিয়ে দেবার পর তার আর চিনতে দেরি হয়নি যে এটা তার ইরা খালামণি। কথা বলতে গিয়ে সে ভুলে গিয়েছিল আশেপাশে কেউ থাকতে পারে। তাই যখনই হঠাৎ তার সামনে 6 ফুট লম্বা দীর্ঘদেহী চাপদানিওয়ালা মানুষটিকে এসে দাঁড়াতে দেখেছে, তখনই তার হুঁশ ফিরে আসে। দ্রুত নিকাবে মুখ ঢেকে নেয়। মুখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেও কেউ বেশ বুঝতে পারছে লোকটির যাবতীয় মনোযোগ তার দিকে। লোকটির কণ্ঠস্বর বেশ ভরাট। সালাম দেবার সময় তার বিশুদ্ধ উচ্চারণও কানে ঠেকেছে। প্রিয় বেশ বুঝতে পারছে সে ইরা খালামণির ছেলে। সে মাকে সালাম দিয়ে তার অনুমতি চেয়ে ইরা খালামণিকে টেনে উঠিয়ে নিয়ে গেল। প্রিয় হাত ছেড়ে বাঁচত। ইরা বোকার মতো ছেলের দিকে তাকিয়ে আছেন। তারপর ফিসফিসিয়ে বললেন, তুই কি পাগল হলি? দুনিয়াতে তুই আর মেয়ে খুঁজে পেলি না, বিয়ে করার জন্য একেই মনে ধরলো তোর? কেন? এই মেয়ে সমস্যা কি? সমস্যা আবার কি? ও তোর বয়সে 2-3 বছরের বড়। তাকে শান্ত কণ্ঠে বলল, এটা কোনো সমস্যাই না। বয়সে বড় হলে বিয়ে করা যাবে না এমন কোনো বিধি নিষেধ ইসলামে নেই, বরং এটা সুন্নত। বরং আল্লাহ তাআলা তার বান্দার প্রতি আরও খুশি হন। তুমি কথা বলো, বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব, নইলে না। পরে আমাকে চাপ দিয়ে লাভ হবে না। তুমি আজই কথা বলো, আমি দেরি করতে একদম রাজি না। বলে তাকে চলে গেল। কথাটা ইরা স্বামীকে ডেকে কথাটা জানালেন। কিছুক্ষণের মধ্যে কথাটা শারদের কানে পৌঁছলো। শুনে শারদ এক বাক্যে মানা করে দিল। প্রিয়া তাকে আড়ালে ডেকে কথাটা বললেন। তিনি রেগে বললেন, অসম্ভব, ওই পরিবারে আবার মেয়ে যাবেন। তাকে একটা টেবিলে চুপ করে বসে আছেন। সামনে তার ঘনিষ্ঠ বন্ধু হাসান বসে বলেছে, ওরা মনে হচ্ছে রাজি হবে না, কি করবি? তাকে বরাবরের মতো শান্ত স্বরে বলল। তাহলে আমি তাকে জামিন নিজে কথা বলবো। অবশেষে ইমরান চৌধুরী নিজ উদ্যোগী হলেন। তার স্ত্রী তাকে বিষয়টি অবগত করার কিছুক্ষণ পরেই তাকে জামিনের বাবা আবরার জামিল নিজেও এ বিষয়ে তার সাহায্য পরামর্শ চাইলেন। শারদ সাহেবের সাথে তার আলাপ পরিচয় নেই, কিন্তু তার স্ত্রী ইরা সংক্ষেপে তাকে যা জানিয়েছে তাতে তিনি বুঝতে পেরেছেন শারদ সাহেব তাদের আত্মীয় হলেও তাদের সম্পর্ক কিছুটা জটিলতা আছে। আবরার ইরাকে কথা বলতে বলেছিল। ইরা বলেছে শারদকে এ কথা বলার সাহস তার নেই। অবশেষে ইমরান দম্পতি এই সংকট নিরসনে এগিয়ে এলেন। ইমরান চৌধুরীর সাথে শারদের ঘনিষ্ঠ বন্ধুত্ব যেমন রয়েছে তেমনই রয়েছে ব্যবসায়িক স্বার্থ। ইমরানের বিশেষ অনুরোধে তিনি ছেলেটার সাথে কথা বলতে সম্মত হন।
তবে তার আগে তিনি স্ত্রীর সাথে কথা বলবেন বলে জানালেন। শারদ প্রিয়াকে ডেকে জিজ্ঞেস করলেন। প্রিয়া কিছুক্ষণ ভেবে বলল, আমাদের মেয়ে তো দিনদার ছেলেরা বিয়ে করবে না। যতটুকু জেনেছি ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো, সুশিক্ষিত, ধার্মিক ধার্মিক মানসিকতা সম্পন্ন। আমি প্রিয়র সাথে কথা বলেছি, ও আমাদের মতামতকেই প্রাধান্য দিয়েছে। যেহেতু আমরা দিনদার পাত্র খুঁজছি, সেই বিবেচনায় আমরা ছেলেটার সাথে কথা বলে দেখতে পারি, কি বলেন? ইমরান চৌধুরীর মধ্যস্থতায় দুপক্ষের একত্রে বসার ব্যবস্থা হলো। ইরা প্রিয়ার হাত ধরে বললেন, শারদ ভাইয়ের সাথে কথা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই আমার নেই, তবে তোমাকে এতটুকু বলতে পারি, আমার তক্তি ছেলে হিসেবে লাখে একটা, মা হিসেবে বলছি না, নিরপেক্ষভাবেই বলছি, তোমার প্রিয় আমার ছেলের কাছে সুখেই থাকবে। প্রিয়া মৃদু হেসে বলল, তুমি বলছো কেন? প্রিয় তো তোমারও মেয়ে, তুমি ওর আপনজন। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা যেটা হক সেটা হলো আমার প্রিয়র মতামতটা এখানে আসল। ও যদি বিয়েতে স্বেচ্ছায় রাজি হয় তাহলে আমরা বাধা দেব না, কিন্তু প্রিয়র অমত থাকলে আমরা তাকে বাধ্য করব না। ইরা প্রিয়ার হাত চেপে ধরে বলল, আমার তাকেও বলেছে যে পাত্রীর অমত প্রকাশ করলে দ্বিতীয় কোনো কথা বলবো না, সোজা হেঁটে বেরিয়ে যাব, কিন্তু পাত্রীর মতামতটা সে জানতে চায়। ইরা কিছুক্ষণ ইতস্তত করে বলল, প্রিয় তো কারোর সামনেই যায় না, তাহলে ওর সাথে তাকির কথা হবে কিভাবে? প্রিয়া হাসলো। না না, বিয়ের করে দেখা উপলক্ষে তৃতীয় পক্ষের উপস্থিতিতে পাত্র পাত্রীর সাথে দেখা করে কথা বলার অনুমতি ইসলামে আছে। ইরা খুশি হলেন শুনে। তাহলে কালকেই বসা যাক, কি বলো? পরদিন বিকেলে ইরা তার মা আর স্বামীকে নিয়ে প্রিয়দের বাড়ি গেলেন। শারদ ইমরান চৌধুরীকেও স্ত্রী সহ আসতে বলেছিল। সবাই ড্রয়িং রুমে সবাই বসলেও শারদ মহিলাদের ভেতরে পাঠিয়ে দিলেন। প্রিয় তার নানুকে দেখে আবেগ আপ্লুত হলো। ইরার আম্মু সাজেদার সাথেও দেখা করে বললেন, আমাদের নাতি নাতনিদের সুবাদে আমরা আবার একত্রিত হলাম। সন্ধ্যার পরপরই তাকি এলো। ড্রয়িং রুমে ঢুকে সবাইকে সালাম দিলে শারদ কিছুটা চমকে তার দিকে তাকালো। তাকিকে দেখে এক নজরে তার ভালো লেগে গেল। এটা কেবল এ কারণেই না যে তাকি লম্বা সুপুরুষ, বরং তাকির পরিষ্কার কথাবার্তা, স্বচ্ছ ব্যক্তিত্ব, তার দিনদারিতা মুগ্ধ করার মতো। সে নিজে যখন শারদের সাথে মোরাকাবা করার সময় বলল, আঙ্কেল, আপনার অনুমতি পেলে আপনার কন্যার সাথে আমি সরাসরি কথা বলতে চাই। আর স্বচ্ছ অ্যাপ্রোচে গিয়ে শারদ মৃদু হেসে তাকির কাজ চাপড়ে ওকে পাশে বসিয়ে তার নানান বিষয়ে খোঁজ খবর নিতে লাগলেন। তাকিও দ্বিধাহীনভাবে নিজের সমস্ত বৃত্তান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করল। নাস্তা পর্ব শেষে তাকিকে ভেতরে সাজেদার রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে সাজেদা এবং ইরার আম্মু তথা তাকি আর প্রিয়ার নানুর উপস্থিতি কথা বলার ব্যবস্থা করা হলো। তাকি সাজেদাকে সালাম দিয়ে কুশল জানাতে চাইলো। সাজেদা ওর হাত ধরে ওকে বসিয়ে বললেন, বসো ভাই, তোমার কথাই বলছিলাম। তারপর তাকি নানুর দিকে তাকিয়ে বললেন, প্রিয়কে নিয়ে আসি, কি বলেন? নানু হেসে বলল, আপনি তাকির সাথে বসুন, আমার নানু বোনকে আমি নিয়ে আসি। তাকি এ পর্যায়ে কিছুটা উত্তেজনা অনুভব করলো। প্রিয়র নামে ওর ভিতরে কাঁপন ধরে যাচ্ছে। সে সামনে এলে ঠিকভাবে কথা বলতে পারবে তো? তাকি মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো। তখনই দৃষ্টিসীমার মধ্যে কাপড়ের বড় ঘোরের ফাঁকে দুটো পায়ের কিছু অংশ নজরে এলো। তাকে চোখ তুলে তাকাতে দেখলো সমস্ত শরীর আবৃত অবস্থায়, কেবল মুখমণ্ডল খোলা রেখে প্রিয় তার সামনে উপস্থিত। প্রিয় নিচের দিকে তাকিয়ে আছে, সম্ভবত সালাম দিতে যাচ্ছিল, কিন্তু তাকিয়ে আগে সালাম দিয়ে ফেললো। প্রিয় ফিসফিসিয়ে উত্তর দিল, যার পুরোটা শোনা গেল না। নানু প্রিয়কে একটা সোফায় বসিয়ে দিলেন। তাকি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছেন? প্রিয় ছোট করে মাথা ঝাঁকালো। তাকি কান পাতলো। কি বলছেন শুনতে পাইনি। প্রিয়র মুখ লালচে হলো, ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে জিজ্ঞেস করার মতো আমার একটাই প্রশ্ন আছে, সেটা শেষে জিজ্ঞেস করব, বরং আপনি আমাকে প্রশ্ন করুন যা ইচ্ছে। প্রিয় চুপ করে রইল। তাকি তাগাদা দিল, বলুন কি জানতে চান? প্রিয় দুপাশে অল্প মাথা নাড়ালো। তাকি হাসলো। কিছুই জানতে চান না? প্রিয় চুপ। তাকি বলল, তাহলে আমার প্রশ্নটা করি। আপনাকে আমার অসম্ভব ভালো লেগেছে, আর মনে হয়েছে আপনার হাত ধরে আমি জান্নাতের দুর্গম পথে হাঁটতে সাহস পাবো। আপনি কি আমার হাতটা ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যেতে রাজি আছেন? প্রিয় চট করে মুখ আরো নামিয়ে ফেললো। লজ্জায় ওর মুখ গোলাপি বর্ণ ধারণ করেছে।
তাকে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়ে আছেন। প্রিয় কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো। তাকে কেসে একটু জোরেই বলল, নানু, আপনার আন্টি কিন্তু কিছু বলছে না। তাহলে আমি মনতায় সম্মতির লক্ষণ নীতিতে ধরে নিচ্ছি উনি আমাকে অপছন্দ করেননি। কি ঠিক বলেছি? প্রিয় সাথে সাথে মুখ তুলে তাকালো। কিছু বলার জন্য মুখ খুলেও তাকির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তাকি অপাঙ্গে ওর দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সাজেদা উঠে এসে প্রিয়র মুখের কাছে ঝুঁকে বললেন, বলো আপু, কিছু বলার থাকলে বলো। কিছু বলার নেই। সাজেদা হেসে তাকিকে বলল, এই যে ভাইয়া, আর কিছু বলবে? তাকি মৃদু হাসলো। না, ঠিক আছে, ওনাকে ভেতর নিয়ে যান। তাকি সাজেদা হাইকে বলে বাইরের রুমে চলে আসলো। তারপর ঈশার নামাজের জন্য মসজিদে রওনা হলো। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষে তাকি নিজের নানুকে শিখে ধরলো। যাও না, তোমার নাতনির মতামতটা নিয়ে এসো না। নানু তাকির গেলে হালকা চাপড় মেরে বলল, কেন, তোর সইছে না বুঝি? তাকি এই প্রথম লজ্জা পেয়ে হাসলো। ইরা প্রিয় রুমে ওর মাথায় হাত রেখে বলল, কেমন লাগলো রে আমার তাকিকে? প্রিয় হাসলো। বড়রা আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে যেহেতু পাত্রপাত্রী রাজি, তাই দেরি করে সময় নষ্ট করার কোনো কারণই নেই। তাছাড়া তাকিরও ছুটি শেষ হয়ে আসছে, যাবার আগেই বিয়ের কাজটা সেরে ফেলা যায়। বসন্তের এই সন্ধ্যায় প্রিয়র বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেল। ঠিক হলো, কাগজপত্র ঠিক করে প্রিয়কে সাথে নিয়েই ফিরবে তাকি। বাসর ঘরে ঢুকে স্থির হয়ে গেল তাকি। প্রিয় লাল টুকটুকে বউটি সেজে বসে আছে। আজ তার শরীরে বাড়তি পর্দা নেই। পাতলা ঘোমটার আড়ালে তার চাঁদ মুখখানি তাকির হৃদয়ে ঝড় তুলল। সে প্রিয়র সামনে বসে নিজের ডান হাত মুঠোয় করে বাড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি কি মারা গেছি নাকি দেখুন তো। প্রিয় চমকে ওর দিকে তাকালো, দৃষ্টিতে অভিযোগ, যার অর্থ হতে পারে জি, এসব কি বলছে? তাকে ওর চাহনির জবাবে হেসে বলল, না, ভাবলাম কোনো হুড়ের সামনে বসে আসি। বেঁচে থাকতে তো হুড়ের দেখা পাবার সম্ভাবনা নেই। প্রিয় এবার হেসে ফেলল। তাকে স্বস্তি পাওয়ার ভঙ্গিতে বলল, দেখ, একেবারে নিরস নন, কিন্তু এইভাবে ইশারা ইঙ্গিতে কথা বলতে ভালো লাগছে না। কথা শুনতে চাই। প্রিয় মৃদু স্বরে বলল, কি বলবো? বলতে পারেন আমাকে বিয়ে করে খুশি হয়েছেন কিনা? প্রিয় মৃদু শব্দে বলল। আমাদের নামাজ পড়তে হবে। তাকে সায় দিয়ে বলল, তার আগে আপনার কপালে হাত থেকে দোয়াটা করতে হবে। বলেছে প্রিয়র এক নিঃশ্বাস ব্যবধানে বসে তার মাথায় হাত রেখে দোয়াটা পড়ল। তাকে বলল, চলুন এবার নামাজটা আদায় করে নিই। প্রিয় খাট থেকে নামার জন্য সাবধানে পা বাড়লো। তাকে সতর্ক করে বলল, পুরোনো দিনে পালঙ্ক স্টাইলে বানানো হয়েছে, তাই একটু উঁচু, সাবধানে নামতে হবে। বলে নিজে হঠাৎ পালঙ্কের সামনে এসে হাঁটু গেড়ে বসে গিয়ে বলল, আমার উড়োতে পা রেখে নামুন। প্রিয় মাথা নাড়ালো। তাকে হাসলো। দেবেন না মানে? আমার বুকে পা রাখতে হলে বুক পেতে দেব। প্রিয় হাসলো। তার দরকার নেই। দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত আমি পালন করবই ইনশাআল্লাহ। তাহলে আপনার উপর পা রেখে নামবো, এটাও কি? প্রিয় কথা শেষ করলো না। তাকে বুঝতে পেরে হেসে বলল, আলবাত এটা সুন্নত। একবার আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু উঠের পিঠে উঠার সময় কষ্ট হচ্ছিল, বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে উটের সামনে বসে যান, আর আম্মাজান তার গুরুতে পা রেখে উটের পিঠে আরোহণ করেন। প্রিয় মুচকি হেসে পা বাড়ালো। তাকে ডান হাত বাড়িয়ে বলল। এটা সাহায্য নেই। প্রিয় তাকে ডান হাত ধরে ওর উড়ুর উপর পা রেখে দাঁড়াতে গিয়ে কাঁপতে কাঁপতে ব্যালেন্স হারিয়ে ফেললো। তাকে যেন এই অপেক্ষাতেই ছিল। প্রিয়াকে একেবারে বুকের উপর লুফিয়ে নিল, তবে নিজেও চিত হয়ে পড়ে গেল। প্রিয়কে দু হাতের উপর আগলে ধরে রেখে হেসে বলল, দেখছেন, মাটিতে পড়তে দেয়নি। প্রিয় লজ্জায় লাল হয়ে উঠে দাঁড়ালো। দুজনে একসাথে নামাজ আদায় করলো। প্রিয় হঠাৎ প্রশ্ন করলো, আপনি তো চমৎকার একজন মানুষ। আপনার তো মেয়ের অভাব হওয়ার কোনো কারণ নেই, তাহলে আমার মতো বয়সের বড় একজনকে? তাকে প্রিয়র হাত ধরে বলল। আপনার কোলে একটু মাথা রেখে শুতে পারে? প্রিয়কে চুপ থাকতে দেখে তাকে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুকে বিয়ে করেন, তখনকার বয়সের কথা সবাই জানে, এবং এও জানেন মা খাদিজা রাদিয়াল্লাহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চমৎকার দাম্পত্য কেটেছে, তা মা খাদিজার মৃত্যুর পরও তিনি বলেননি। ভালোবাসার বয়স লাগে না প্রিয়। প্রিয় তাক্কির মুখে নিজের নাম শুনে পুলক অনুভব করলো। হঠাৎ একটা
দুষ্ট বুদ্ধি মাথায় চাপতে প্রশ্ন করলো। একাধিক বিয়ে করাও তো সুন্নত, সেটা পালনের ইচ্ছে কতটুকু? বলে প্রিয় হাসি চাপাতে চেষ্টা করলো, কিন্তু হাসির ধমকে তার শরীর কাঁপতে লাগলো। তাকিয়ে এবার মুখ তুলে প্রিয়র মুখটা ভালো করে দেখার চেষ্টা করলো। প্রিয় ডান হাত দিয়ে মুখটা আড়াল করে রেখেছেন। তাকিয়ে এবার প্রিয়কে হালকা ধাক্কা মেরে শুইয়ে দিল। তারপর ওর মুখের উপর মুখ এনে বলল, একাধিক স্ত্রী গ্রহণ তখনই জায়েজ যখন সবগুলোর সাথে সমান আচরণ করতে পারা যাবে, নতুবা একজনের সন্তুষ্ট থাকতে কোরআনে বলা আছে। প্রিয় দু হাত মুখে ঢাকলো। তাকিয়ে ওর হাত দুটো সরিয়ে দিয়ে প্রিয়র থুতনিতে ছোট চুমু খেয়ে বলল, আমি বোধহয় আপনার প্রতি আমার ভালোবাসাটা সমানভাবে কাউকে দিতে পারবো না, তাই একজনই সন্তুষ্ট থাকতে চাই। কালকে মতো পরে আমাদের সবাই থাকা উচিত। আমি আপনার হকটা পুরোপুরি আদায় করতে চাই। প্রিয়র কপালে চুমু খেয়ে ফের বলল। এবার আমার হকটা। প্রিয়র বুকে তোড়পাড় শুরু হলো। সে তাকির মাথাটা নিজের বুকে নামিয়ে আনলো। তাকি তার প্রিয়তমার মাঝে ডুব সাঁতার দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পেল।